ঘটনাটির সূত্রপাত 1953 কি 54 সালের দিকে। যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তিনি এই উর্মি আপার দাদি হন। ঘটনাটি ঘটে তৎকালীন পূর্ব পাকিস্তানের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আহমদপুর ইউনিয়নের কান্দাইল গ্রামে। এই গ্রামটি এখনো রয়েছে। তবে সেই সময় থেকে এখনকার তো অনেক পার্থক্য তো থাকবেই। সময়ের সাথে পার্থক্য এমনিতেই তৈরি হয়ে যায়। এখন তো অনেক উন্নত হয়েছে। জমিদারি প্রথা বাতিল হয়ে যাবার আগে এই উর্মি আপার দাদা ছিলেন একজন জমিদার। তবে তিনি বেশি দিন জমিদারি আসলে করতে পারেননি। দেশ ভাগের কয়েক বছর পর তিনি বাবার কাছ থেকে জমিদারি পান। জমিদারি প্রথার উচ্ছেদ হয় 1951 সালে। তিনি মাত্র বছর দেড়েকের মতো জমিদারি করেছিলেন। দাদা বিয়ে করেন 1953 সালে। তখন দাদার বয়স 25 বা তার আশেপাশে হবে। ঘটনাটির সূত্রপাত ঘটে মূলত 1954 সালের দিকে। তখন দাদার স্ত্রী জানতে পারেন যে তার মা হবার ক্ষমতা নেই। অর্থাৎ শুদ্ধ বাংলায় বলতে গেলে উনি ছিলেন বন্ধ্যা। এখন বিপত্তিটা বাধে এখানেই। এই যে বিশাল সহায় সম্পত্তি কে দেখবে, এমনটা ভেবেই দিন কাটছিল সবার। এদিকে দাদার মা বাবা আত্মীয় স্বজনেরা যে যেভাবে পারে দাদির সামনে পেছনে কানাঘুষা করতে শুরু করে। দাদা দাদিকে অনেক ভালোবাসতেন। তিনি কোনোভাবেই আর একটা বিয়ে করতে চাচ্ছিলেন না, কিন্তু পরিবার থেকে তাকে এতটাই চাপ দেওয়া হয় যে তিনি আর একটা বিয়ে করতে বাধ্যই হন। 1955 সালের শেষ শুক্রবারে দাদা নতুন বউকে বাড়িতে নিয়ে আসেন। তখন ছিল কনকনে শীত। ধীরে ধীরে সকলের নয়নমণি হয়ে ওঠেন ছোট দাদি। দুই স্ত্রীকে নিয়ে দাদার জীবন বেশ ভালোই কাটছিল। ছোট দাদি মানুষটা খুব ভালো ছিলেন। তিনি বড় দাদিকে নিজের বোনের মতোই দেখতেন। কখনো তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে এমনটা শোনা যায় না। অনেক সময় একে অপরকে খাইয়েও দিতেন তারা। এছাড়া সুযোগ পেলে একসঙ্গে ঘুরতে বের হওয়া ছিল তাদের নিত্যদিনের অভ্যাস। সবাই তাদের মধ্যে এরকম সুসম্পর্ক দেখে কিছুটা অবাকই হতো। সবকিছু ভালোই চলছিল। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎ একদিন ঘরে আনন্দের রোল পড়ে গেল। ছোট দাদি সন্তান সম্ভবা হয়েছেন। দাদা বাজার থেকে মিষ্টি কিনে সারা গ্রামে মিষ্টি বিতরণ করেন। ছোট দাদি তো আগের মতোই সকলের মধ্যমণি ছিলেন, কিন্তু সন্তান সম্ভবা হওয়ার পর যেন এই বিষয়টা আরো বেড়ে গেল। সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতো ছোট দাদি। সন্তান ছেলে চাও নাকি মেয়ে? সন্তানকে কি বানাতে চাও? সন্তানকে এটা বানিও, সন্তানকে ওটা বানিও, এটা করো না যেন, ওটা করবে। এই জাতীয় আলোচনা বাড়িতে সারাক্ষণের জন্য স্থায়ী হতে শুরু করে। বড় দাদিও খুবই খুশি। নিজের সন্তান না হোক, নিজের স্বামীর সন্তান তো। এভাবেই সান্ত্বনা উনি নিজেই নিজেকে দিতেন। তবে তিনি পরিবারের সদস্যদের বলে দেন যে এ সন্তানের মা ছোট দাদি শুধু একা নন, তিনি নিজেও এই সন্তানের মা। পরিবারের সকলেরই বড় দাদির কথা ভেবে মন খারাপ হয়ে যায়, কিন্তু তবুও তারা এ ভেবে খুশি হন যে বড় দাদি তো খুশিতে আছেন, তাতেই হবে। এভাবেই হাসি আনন্দের মধ্য দিয়ে দিনগুলো কেটে যেতে থাকে। সময়ও ঘনিয়ে আসতে থাকে শিশুটির ভূমিষ্ঠ হবার। ছোট দাদির শরীর যখন সম্পূর্ণ ভারী হয়ে যায় তখন ছোট দাদিকে গোসল করানোর দায়িত্ব নেন বড় দাদি। আর একজন কাজের লোকও ছিল সাথে। বাড়ির পেছনের দিকে ব্যক্তিগত পুকুরে মহিলারা গোসল করতেন। একদিন দুপুরবেলা হন্তদন্ত হয়ে কাজের মেয়েটা পুকুর থেকে ছুটে আসে এবং জানায় পানিতে ছোট দাদিকে টেনে নিয়েছিল এবং তাকে বাঁচাতে গিয়ে বড় দাদিও ডুবে গেছেন। সকলে হন্তদন্ত হয়ে ছুটে যায় পুকুরের কাছে এবং যা দেখে তা দেখার জন্য আসলে কেউই প্রস্তুত ছিল না। তারা দেখলো চিত হয়ে ছোট দাদি শুয়ে আছে আর তার পাশে উপুর হয়ে বড় দাদি পড়ে আছেন। তাদের দুজনকেই স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলো। কর্তব্যরত চিকিৎসক ছোট দাদিকে মৃত ঘোষণা করেন। বড় দাদিকে চিকিৎসকরা বাঁচিয়ে তুলতে আল্লাহর রহমতে সক্ষম হন এবং দাদি বলেন এক ভয়ঙ্কর ঘটনা। দাদির মতে দুজনে যখন একসঙ্গে পানিতে নামেন তখন সব স্বাভাবিকই ছিল, কিন্তু বড় দাদি যখন সাবান নিতে একটু কিনারার দিকে আসেন তখনই ঘটে ঘটনা। ছোট দাদি চিৎকার করে বড় দাদিকে ডাকতে থাকেন, বাঁচাও বাঁচাও এই বলে। ছোট দাদির এই চিৎকার শুনে বড় দাদি দৌড়ে গিয়ে ছোট দাদির হাত চেপে ধরেন
এবং একটা হ্যাচকা টান যখন দিয়েছেন, ওনার টানে কোনো কাজই হলো না। উল্টো দিক থেকে হ্যাচকা টানে তিনিও পানির নিচে চলে যান। এরপর তার কিছু মনে নেই। দাদি আরো বলেন, টানটা এমন ভাবে দেওয়া হয়েছিল যেন এক ঝটকায় হাতটা ছুটে যায়, কিন্তু অনেক শক্ত করে হাতটা ধরে রাখায় ছুটে না গেলেও উনিও ওই এক ঝটকার টানে পানির নিচে চলে যান। এই বলে দাদি ছোট দাদির জন্য অঝরে কাঁদতে থাকেন। প্রত্যেকটা মানুষ সেদিন ছোট দাদির জন্য কেঁদেছিল। ছোট দাদির জানাজা পড়িয়ে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ছোট দাদির মৃত্যুর পর বড় দাদি খুবই একা হয়ে যান। ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতেন না, কথাবার্তা বলতেন না। ছোট দাদির মৃত্যুর পর প্রায় 2 বছর কেটে যায়। পরিবার থেকে দাদাকে আবারও বিয়ের জন্য চাপ দিতে থাকে। দাদা আবার বিয়ে করেন। নতুন দাদির নাম বাহার। বড় দাদি আগের দাদির সঙ্গে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, বাহার দাদির সঙ্গেও তেমনই সম্পর্ক গড়ে তোলেন। সকলে এই ভেবে খুশি হলো যে হয়তো বাহারের সঙ্গ পেয়ে বড় দাদি আগের দাদির কথা ভুলে যাবেন। হলো অনেকটা তাই। বাহার দাদিও বড় দাদিকে ভালোই মনে করতে থাকেন। বাহার দাদি বড় দাদি একে অপরের অনেক ভালো বন্ধু হয়ে উঠলেন। আবার দুজনে একসঙ্গে ঘুরে বেড়ানো শুরু করলেন। আবারও বেশ কিছুদিন চলে গেল এভাবেই। এবার বাহার দাদি সন্তান সম্ভবা হলেন। বাড়িতে দ্বিতীয়বারের মতো খুশির রোল পড়ে গেল। তবে এবার আর বাহার দাদিকে গোসল বা অন্য কোনো কাজে পুকুরে নামতে দেওয়া হলো না। বাড়ির একটা কোণে মাটির ঘর তৈরি করে দেওয়া হলো। পুকুর থেকে পানি এনে সেখানে রেখে দেওয়া হতো, গোসলের বা অন্যান্য কাজের জন্য যাতে ব্যবহার করা যায়। এদিকে হঠাৎ করেই বড় দাদি খুবই অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যান। চলাফেরা বলতে শুধু ওই ওয়াশরুমে আসা যাওয়া, এছাড়া অন্য কোথাও যেতে পারতেন না। তাই একজন কাজের মেয়ের সাহায্য সবসময় তার লাগতো। এদিকে তিনি ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকেন। ডাক্তার দেখানো হলে ডাক্তার বলে যে মনে হয় অন্য কোনো সমস্যা হয়েছে, এই কারণে এটা হতে পারে। তারা বলেছিল ফুডিং এর সমস্যা, অর্থাৎ তার খাবার জাতীয় কোনো কিছুতে সমস্যা হয়েছে, এরকম কিছু একটা বলেছিলেন। ওই সময়ের প্রেক্ষাপটে তারা এরকমটাই বলেছিলেন। এদিকে তিনি পেটে কোনো খাবার দিতে পারেন না, দিলেই নাকি চিৎকার শুরু করেন, মরে গেলাম, আমি মরে গেলাম, এভাবে চিৎকার করতে থাকেন তিনি। হুজুর কবিরাজও দেখানো হয়, তারা বলে জিন ঘটিত কোনো সমস্যা না, আপনার ডাক্তার দেখান। এদিকে ধীরে ধীরে বাহার দাদির ডেলিভারির দিন এগিয়ে আসতে থাকে। এর মধ্যে একদিন ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। একদিন সকালবেলা দাদার মায়ের গদগন বিদারী চিৎকারে ঘুম ভেঙে যায় বাড়ির সবার। একদিন সকালবেলা দাদার মায়ের গগন বিদারী চিৎকারে ঘুম ভেঙে যায় বাড়ির সবার। কি হয়েছে, কি হয়েছে, এরকম সবাই বলতে থাকে। বাহার দাদির ঘরের সামনে এসে সকলে দেখলো দাদার মা সেন্সলেস হয়ে গেছে। এরপর সকলে ঘরের দিকে তাকিয়ে যা দেখলো তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। সকলে দেখলো বাহার দাদি যে বিছানায় ঘুমিয়েছিল সেই বিছানা রক্তে ভিজে গেছে, আর বাহার দাদি নেই। সারা বাড়ি খুঁজেও বাহার দাদিকে আর কোথাও পাওয়া গেল না। কিন্তু পাওয়া গেল একটা শিশুর মৃতদেহ, যার ধর থেকে মাথা আলাদা করা। আর একটা জায়গা পাওয়া গেল যেখানে মনে হচ্ছে খুব ধস্তাধস্তি হয়েছে এমন চিহ্ন সেখানে বোঝা যাচ্ছে, আর রক্তে চারপাশ ভেসে গেছে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেল বাড়ির সকলে। বিকালের দিকে পুকুরে একটা বস্তা ভেসে উঠল। সেই বস্তা খুলে দেখা গেল এটা বাহার দাদির লাশ। কি বিভৎস অবস্থা! লাশটা এতটাই বিভৎস ছিল, মনে হচ্ছে কেউ তার পেটের নিচের অংশ ছিঁড়ে তার গর্ভের বাচ্চা বের করে নিয়েছে। এরপর বাহার দাদি ও তার সন্তানকে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। এদিকে বড় দাদি আরো অসুস্থ হয়ে পড়েন। তবে দিনের একটা নির্দিষ্ট সময়ে তিনি কিছুটা খাবার খেতে পারতেন। এবার দাদা এই উর্মি আপুর আপন দাদিকে বিয়ে করেন। সবকিছুই পূর্বের ন্যায় স্বাভাবিক ছিল, কিন্তু যখন দাদি সন্তান সম্ভবা হন তখন থেকে কিছু সমস্যা হতে শুরু করে। এবার সম্পূর্ণ পরিবার দাদির উপর নজর রাখতে শুরু করে। কোনো সময় দাদিকে একা ছাড়া হয় না, কিন্তু দাদি অদ্ভুত কিছু স্বপ্ন এর মধ্যে দেখতে শুরু করলেন। এত কিছুর মধ্য দিয়েও রাতের বেলা ঘুমালে তিনি দেখতেন
কালো একটা অবয়ব এসে তাকে বলছে, তোর ওই বাচ্চা আমি নিয়ে যাবই, আটকাতে পারলে আটকা। এরপর নাকি দাদির ঘুম ভেঙে যেত। তিনি চিৎকার করে উঠতেন। দাদির সন্তান সম্ভবা হবার পর থেকে কয়েকজন মিলে প্রতি রাতে দাদিকে পাহারা দিত। এভাবে বেশ কিছুদিন একই স্বপ্ন দেখার পর দাদিকে একজন ভালো হুজুর দেখানো হয়। তিনি তার অনুগত জিনের সাহায্য নিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করেন, যে তথ্যগুলো আগে কেউই দিতে পারেনি। দাদার পরিবারকে যা বলেন, দাদার পরিবার এটা শোনার পর রীতিমতো তাজ্জব হয়ে যান, ভীতও হয়ে যান। হুজুর বলেন, দাদির বাচ্চাকে মেরে ফেলার জন্য দাদির উপর বান মারা হয়েছে। এই বানটি মেরেছে দাদির খুবই কাছের একজন। হুজুর আল্লাহর রহমতে এই বানটা শরীয়তসম্মতভাবে কাটাতে সক্ষম হন। এরপর তিনি দাদিকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কিছু কাজ করতে বলে দেন, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, আমিষ জাতীয় খাবার তুলনামূলক কম খাওয়া। খাবার খেতে হবে, সন্তানের পুষ্টির জন্য সেটা খেতে হবে, কিন্তু তুলনামূলক কম খেতে হবে। সন্ধ্যা এবং ভর দুপুরে বাইরে বের হওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, এরকম বেশ কিছু নিয়মকানুন বলে দিয়েছিলেন। হুজুর বলেন, তিনি বানটা ঘুরিয়ে দিয়েছেন, অর্থাৎ যে বানটা মেরেছে তার উপরই এর প্রভাব পড়বে। হুজুরের কথা মতো দাদি সব কাজগুলো ভালোভাবে করতে থাকেন। আলহামদুলিল্লাহ, এরপর উর্মি আপার বাবার জন্ম হয়। এরপর বাড়িতে আনন্দের রোল পড়ে যায়। কিন্তু একদিন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। যে কাজের মেয়েটা বড় দাদি আর ওই যে প্রথম যে দাদি পুকুরে ডুবে মারা গিয়েছিল, তাদের দুজনকে উপরে তুলে এনেছিল এবং বাড়িতে খবর দিয়েছিল, সে একদিন প্রচন্ড রকমের ভয় পেয়ে চিৎকার করে ঘুম থেকে ওঠে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে খাওয়া পড়ার বিনিময়ে বাড়িতে কাজকর্ম করিয়ে নেওয়া হয়, এমন কিছু লোকজন পাওয়া যায়। তো এরা সার্বক্ষণিকই থাকে আর কি। ওই মেয়েটা এরকম একজন ছিল যে ওই বাড়িতে খাওয়া পড়ার বিনিময়ে এইভাবেই কাজ করত। তাই সে তো এই বাড়িতেই থাকতো। তাই তার চিৎকার শুনে কয়েকজন ছুটে যায় তার ঘরে। সে ভয়ঙ্কর এক অদ্ভুত ঘটনার আসলে বর্ণনা দেয়। ওই ঘরের আশেপাশে ছিল যারা, তারা খুব দ্রুতই কিন্তু প্রবেশ করেছিল। তারা দেখলো কালচে একটা ছায়ামূর্তি ঘরের জানালা দিয়ে বের হয়ে গেল। ঘটনা কিন্তু দিনের বেলায় ঘটেছে, রাতের বেলা যে ঘটেছে বিষয়টা এরকম না। দিনের বেলা অনেক সময় কাজকর্ম করে বিশ্রাম নেয় অনেকে, সে ওরকম বিশ্রাম নিচ্ছিল, ঘুমাচ্ছিল। তো যারা বাইরে থেকে এসেছে তারা তো এই ধরনের ঘটনার মুখোমুখি হলোই কিছুটা, তারাও এটার সাক্ষী হলো। সকলে দেখলো মেয়েটা মেঝেতে শুয়ে ছটফট করছে। তাকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সকলেই দেখলো মেয়েটার চেহারা, তারপরে হাত পা সবকিছু কালচে হয়ে গেছে। এটা মোটেও স্বাভাবিক কিছু না। তাই তাকে দ্রুত ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর মুচকি হেসে বললেন, এই মেয়ে কিছুক্ষণ পরে এমন কিছু বলবে যা আসলে তোমরা শোনার জন্য প্রস্তুত থাকবা না। তবে সে সবকিছু বলার পর স্বাভাবিক হয়ে যাবে। দেখো, মেয়েটা একটু স্বাভাবিক যখন হয় তখন সে বলতে শুরু করে এক ভয়ঙ্কর ব্যাপার। প্রথমে যে দাদি পানিতে ডুবে মারা যান, আসলে উনি পানিতে ডুবে মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে এবং সেটা করেছে বড় দাদি। সে প্রথমে ছোট দাদিকে পানিতে ডুবিয়ে হত্যা করে। এরপর সম্পূর্ণ নাটকটা এমনভাবে সাজায় যেন ছোট দাদি পানিতে ডুবে মারা গেছে। বড় দাদি মেয়েটার রক্ত কোনো একটা কৌশলে নিয়ে নেয়। এরপর সে মেয়েটাকে ব্ল্যাকমেইল করে এসব কাজে সাহায্য করতে বাধ্য করে। সবকিছু এত সুন্দরভাবে হয়ে যায় যে কেউ বড় দাদির উপর বিন্দু মাত্র সন্দেহ করেনি এবং বড় দাদির অভিনয়ে সবাই বিশ্বাস করে ফেলে। বাহার দাদি যখন সন্তান সম্ভবা হন তখনও তিনি তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে বিশ্বাস অর্জন করেন এবং একদিন রাতে ওয়াশরুমে যাবার জন্য বড় দাদিকে যখন এই বাহার দাদি ডেকে তোলে এবং সে বলে যে আমি ওয়াশরুমে যাব, আপনি যাবেন কিনা সাথে, তখন বড় দাদি বাহার দাদিকে ওয়াশরুমে নিয়ে যান। যখন ওয়াশরুমে যেতে শুরু করেন, এরপর পরিকল্পনা মতো এই মেয়েটি গিয়ে বাহার দাদির মুখ চেপে ধরে নিচে ফেলে দেয় এবং বড় দাদি সজোরে একটা লাথি মারে বাহার দাদির গর্ভে। সেখানেই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যায়। দাদি অতিরিক্ত যন্ত্রণায় মারা যান
এরপর দাদিকে বস্তায় ভরে পানিতে ফেলে দেওয়া হয় এবং বাচ্চাটির মাথা শরীর থেকে আলাদা করে ফেলা হয়। কিন্তু শেষ যিনি দাদি, তাকে কোনোভাবেই একা না পেয়ে সিদ্ধান্ত নেয় যে জাদু করবে, সে অসুস্থ থাকবে, এরকম পরিকল্পনা করা হয় আর কি। এদিকে বড় দাদি, সে অসুস্থ থাকা, খাবার খেতে না পারা, এসবের অভিনয় সে করবে যাতে করে কেউ তার উপর কোনো সন্দেহ না করে। সে প্রতিদিন রাতের বেলা খুব ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে তান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্র সাধনা শিখত। এক পর্যায়ে অমাবস্যার রাতে সে জাদুটা করে। এতটুকু বলে ওই মেয়েটা থামে। এই কথাগুলো শুনে প্রত্যেকের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। কাকে তারা এতদিন ভালো ভেবে আসছে? তারা সকলে হুজুরের বাড়ি থেকে নিজেদের বাড়িতে আসে বড় দাদিকে ধরার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দাদির ঘরের সামনে এসে দেখে ঘর বন্ধ। দরজা ভেঙে ঘরে ঢুকলে তারা দেখলো বড় দাদি সিলিংয়ের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনা এখানেই শেষ হয়, কিন্তু সকলের মনে একটা প্রশ্ন থেকেই যায় যে যদি বাহার দাদিকে বাগানেই হত্যা করা হয়, তবে বিছানায় কিভাবে রক্ত এলো? আর হুজুর কিভাবে জানলো যে মেয়েটা কিছু জানে? এই ব্যাপারে হুজুরকে প্রশ্ন করলে তিনি রহস্যময় একটা উত্তর দেন। সকল প্রশ্নের উত্তর না জানাই ভালো। এদিকে মেয়েটাও অসুস্থ হয়ে কিছুদিন পর মারা যায়। হয়তো তার উপরও কালো জাদু করা হয়েছিল। এভাবেই ঘটনাটির সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, হিংসা এটা খুব ভয়ঙ্কর জিনিস। এই এমন একটা পাপ, যেই পাপটা অন্য পুণ্যকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, পুড়িয়ে দেয়, হিংসাও তেমনি মানুষের সৎ কর্মগুলোকে খেয়ে ফেলে বা নষ্ট করে দেয়। আবু দাউদ শরীফে এই হাদিসটা বর্ণিত রয়েছে। সূরা ফালাকের ৫ নং আয়াতেও কিন্তু হিংসা সম্পর্কে বলা হয়েছে, আর হিংসুকের অনিষ্ট থেকে পানাহ চাই যখন সে হিংসা করে। প্রিয় লিসেনার্স, হিংসার বশবর্তী হয়ে বড় দাদি এমন কাজ করেছিলেন, আসলে এটা ক্ষমার অযোগ্য। উনি শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন। কয়েকটি জীবন উনি কিভাবে ধ্বংস করে দিলেন, কিভাবে নাটকটা সাজালেন। আসলে হিংসা ভয়ঙ্কর ক্ষতিকারক একটা জিনিস। কেউ যদি ক্রমাগত একজনের উপর হিংসা করতে থাকে, এই হিংসার একটা প্রভাব তার উপর খুব বাজেভাবেও পড়ে, যার উপর হিংসা করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, এই যে মিলন সাহেব, ওনার পুরো নাম হচ্ছে মিলন হোসেন। 7 জনের সংসার, উনি, ওনার স্ত্রী, এক ছেলে এবং 2 মেয়ে, আর ওনার বৃদ্ধ পিতামাতা। ওনার বাসা যেটা, সেটা হলো যশোর খুলনা মহাসড়ক, যেটা এই যশোর খুলনা মহাসড়ক ঘেঁষা ভাটপাড়া গ্রামে। আর ওনার বাসার পাশ দিয়ে আবার যশোর খুলনার যে রেল লাইন, এটি চলে গেছে। 3 কামরা বিশিষ্ট একটি টিন শেড ঘর, বাসার উত্তর পাশে রেলপথ, রেল লাইনের ধারে একটি বড় শিমুল গাছ, ঘরের দক্ষিণ পাশে বড় বাঁশের একটা বাগান রয়েছে, আবার মানুষের চলার পথ রয়েছে। পশ্চিম দিকে রেলের খাস জমি। আর ঘটনাটা শুরু বেশি দিন আগে না, 2017 সালে। ওনার ছোট মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে, আমাদের এদিকে আমরা বলি হচ্ছে এটো মুখে আর কি। তো এই মুখে ভাতের অনুষ্ঠান অনেক ফ্যামিলিতে এটা করেন আর কি। তো ওই উপলক্ষে বেশ কিছু আত্মীয় স্বজন এবং প্রতিবেশী ওনার বাড়িতে উপস্থিত ছিলেন। বাজারঘাট করা হয়েছে। মাগরিবের আজানের পর ওনার স্ত্রী, মানে যে মিলন সাহেবের স্ত্রী, উনি ওনার বাড়ির দক্ষিণ পাশে বাঁশঝাড়ের কাছে যে কল আছে, এই কল পারে বসে উনি মাছ কাটার পর সেটা ধুচ্ছিলেন। তো পরিবারের অন্যান্য সদস্যরা যে যার কাজে ব্যস্ত ছিল, আত্মীয় স্বজনরা বসে বসে গল্প করছিল। হঠাৎ ওনার স্ত্রীর চিৎকারে সকলে ঘর থেকে বের হয়ে আসে এবং এসে দেখে যে কলপারে নাই। আবছা আধারে সকলে তাকে খুঁজতে লাগলো। কিছু সময় পর বাঁশঝাড়ের ভেতরে তাকে পাওয়া গেল, সে উপুর হয়ে পড়ে আছে। তাকে সকলে ধরাধরি করে ঘরে আনলো। অনেক চেষ্টার পর তার জ্ঞান ফেরে। তার হাতে, মুখে আঁচড়ের দাগ। আর তার জ্ঞান ফেরার পর তার মুখ হতে এক রোমহর্ষক ঘটনা সকলে শোনেন, যা শুনে সকলে আটকে ওঠেন।
তিনি জানান, তিনি যখন মাছ কুটছিলেন এবং কোটার পর যখন ধুচ্ছিলেন, ওই সময় একটা সাদা বিড়াল বারবার এই মাছের কাছে আসছিল মাছ খাওয়ার জন্য। মাছ যখন ধুচ্ছিলেন তখন মাছের পাত্রে ওই বিড়ালটি মুখ দেওয়ার চেষ্টা করছিল। আমরা কিন্তু গ্রামে অনেকে এটা দেখে থাকি, যখন কেউ মাছ কোটেন তখন দেখা যাচ্ছে যে ওই বাড়ির বিড়াল বা পাশের বাড়ির বিড়াল বা আশেপাশের বিড়াল ওই সময় এসে মাছের পাত্রে বারবার মুখ দেওয়ার চেষ্টা করে থাকে। এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। তো উনিও বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলেন। তো উনি বারবার বিড়ালটিকে তাড়িয়ে দিচ্ছিলেন, আবার বিড়ালটি ফেরত আসছিল। একসময় অতিষ্ঠ হয়ে পাশে থাকা নারকেল গাছের একটা ডোগা বলি, এক ধরনের ডাল আর কি নারকেল গাছের, এই ডোগা দিয়ে বিড়ালটির মুখে ঠাস করে একটা বাড়ি মারেন, মানে আঘাত করেন। তখন বিড়ালটি তার স্বরে জোর এক চিৎকার করে ওঠে এবং বাঁশ বাগানের অন্ধকারের দিকে চলে যায়। তো উনি আবারও মাছ ধোয়ায় ব্যস্ত হয়ে পড়েন। হঠাৎ তার পেছন থেকে কিছু একটা এসে তাকে হ্যাচকার টানে মাটিতে ফেলে দেয় এবং চুলের মুঠি ধরে টানতে টানতে বাঁশবাগানের ভেতর দিকে নিয়ে যাচ্ছিল। উনি তখন নিজের হাত দিয়ে তার চুল ধরে থাকা হাত দুটো স্পর্শ করে উনি অনুভব করেন হাত দুটি লোমশ, কদাকার এবং খুব শক্ত। এরপর ওনার আর কিছু মনে নেই। এরপর ওনারকে তো উদ্ধার করা হয়েছে ওখান থেকে। তো ওনার মাথায় তেল পানি দিয়ে তাকে বিশ্রাম নিতে বলা হয়। আর কোনো ধরনের সমস্যা ছাড়াই আরো 2 দিন কেটে যায়। তৃতীয় দিন রাত আনুমানিক 2টোর সময় হঠাৎ করে তার চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। সকলে তার কাছে এসে জানতে পারে ঘরের ভেতরে অশরীরী কিছু একটা নাকি ঘুরে বেড়াচ্ছিল, যার পুরো শরীর ছিল লোমশ, কালো এবং ভাল্লুকের মতো, একদম কালো কুচকুচে। তো উনি মূলত এটি দেখার পরে চিৎকার করে ওঠে। আর চিৎকার করার পর নাকি এই জিনিসটা জানালার শিক গলে বাইরে দিয়ে বের হয়ে যায়। এরপর থেকে এই মিলন ভাইয়ের স্ত্রী প্রায় প্রতি রাতেই নাকি এই জিনিসটাকে দেখতে পেত। এভাবে আস্তে আস্তে তার স্ত্রী অসুস্থ হতে শুরু করে। স্বাভাবিক কোন ডাক্তারের চিকিৎসা এটা সুস্থ হচ্ছিল না। পরিবারের অভাব অনটন শুরু হয়ে যায়, ভালো করে কাজ করতে পারছিলেন না। এভাবে কেটে যায় প্রায় 3টি বছর। তার স্ত্রী সংসারের কাজকর্মে অনেকটাই অক্ষম হয়ে পড়েন। বাধ্য হয়ে মিলন ভাই 17 বছর বয়সী তার বড় ছেলেকে বিয়ে দেন, যেন তার স্ত্রীর কাজে একটি মেয়ে সহযোগিতা করতে পারে। তো বিয়ের দিন রাত্রে বাড়ির সকলে যখন একসাথে রাতের খাবার দাবার খাচ্ছিল, তখন মিলন ভাই দেখেন তার বড় মেয়ে মিষ্টি খাচ্ছে। আর বলে রাখা ভালো, তার এই বড় মেয়ে, তার নাম হচ্ছে জান্নাতি, এই জান্নাতি কিন্তু মিষ্টি একদমই পছন্দ করতো না। কিন্তু সেই মেয়ে একের পর এক মিষ্টি খেতে লাগলো। দেখতে দেখতে প্রায় 2 কেজি মিষ্টি সে একাই খেয়ে ফেলে। এবার মিলন ভাইয়ের কিছুটা সন্দেহ হলো। তখন মিলন ভাই বড় মেয়ের নাম ধরে ডাকতে লাগলেন, জান্নাতি, এই জান্নাতি, কিরে কি হয়েছে তোর? কিন্তু তার মেয়ের কিন্তু কোনো দিকে খেয়ালই নেই, সে এক মানে মিষ্টি খেয়েই চলছে। এবার মিলন ভাই তার মেয়ের দিকে খুব ভালো করে তাকানোর পর মেয়ের চেহারা, চোখ দেখে উনি ভয় পেয়ে যান। উনি বুঝতে পারেন অস্বাভাবিক কিছু একটা হতে যাচ্ছে। মিলন ভাই তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেন। মিলন ভাইয়ের বুঝতে বাকি রইল না, এবার এই সমস্যাটি পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও ঘটতে শুরু করেছে। এতদিন তো শুধু তার স্ত্রী জিনিসটা দেখত, কিন্তু এবার পরিবারের অন্য সদস্যদের সাথেও শুরু হয়ে গেছে। তো পরের দিন ফজরের সালাতের পর, মানে ওইভাবে কিন্তু পুরো রাত কেটে যায়। খুব হই হট্টগোল যে হয়েছে বিষয়টা এরকম না, এরকম অস্বাভাবিকতার মধ্যে দিয়েই রাতটা কেটে যায়। তো এই ফজরের সালাতের পর গ্রামের মসজিদের ইমামের সাথে মিলন ভাই কথা বলেন। ইমাম সাহেব তাদেরকে কিছু তদবির এবং পানি পড়া দেন। এরপর 2 দিন সবকিছু শান্ত থাকলো। 2 দিন পর থেকে তার বড় মেয়ের সাথে আবার ঘটনা ঘটতে শুরু করলো। এই মেয়েটি প্রায় রাতে একা একা ঘর থেকে বের হয়ে ওই বাঁশ বাগানে চলে যেত। অন্ধকারে কার সাথে যেন কথা বলতো। এবার তাকে
রাতে ঘরে তালা মেরে ঘুমাতে দেওয়া হতো। একদিন এই মিলন ভাইয়ের ছেলে বাড়িতে না থাকায় তার বড় মেয়েকে তার ছেলের বউয়ের সাথে রাত্রে ঘুমাতে দেওয়া হয়। সেদিন রাত্রে ঘটে আর একটা ভয়ানক ঘটনা। মাঝ রাতে তার ছেলের বউ অনুভব করে কেউ তার গলা টিপে ধরেছে। চোখ মেলে দেখে সেটা আর কেউ না, এটা মিলন ভাইয়ের মেয়ে, মানে তার ছেলের বউয়ের বড় ননদ। মনে হচ্ছে তার উপর কোনো শক্তিশালী জিনিস ভর করেছে। এখন এই নতুন বউ সে তার ননদের সাথে অনেকক্ষণ ধরে ধস্তাধস্তি করে। একটা সময় সে বুদ্ধি করে আয়াতুল কুরসি এবং অন্যান্য দোয়া দুরূদ পড়তে থাকে। একটা সময় তার ননদ তার গলা ছেড়ে দেয় এবং জ্ঞান হারিয়ে ফেলে। এবার ছেলের বউর চিৎকারে বাড়ির সকলে ঘরে চলে আসে, ঘটনা শোনে। ততক্ষণে কিন্তু এই জান্নাতি যে সে কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। পরদিন ফজরের নামাজের পর আবারও মিলন ভাই ইমাম সাহেবের বাড়িতে যান। এতদিন পর সকল ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়। যিনি হুজুর, উনি রুকিয়ার মাধ্যমে তার অনুগত জিনদের দ্বারা জানতে পারেন যে সমস্যা হচ্ছে তার বাড়ির দক্ষিণ পাশে বাদশার, এই বাদশারে একদল জিন রয়েছে, কিন্তু এরা কিন্তু এখানে স্থায়ীভাবে বসবাস করে না। তারা মূলত যাযাবর শ্রেণীর জিন। আমাদের দেশে অনেক সময় বেদে সম্প্রদায়কে দেখি না, একটি নির্দিষ্ট সময় একটা জায়গায় থাকে আবার চলে যায় আর একটা জায়গায় গিয়ে থাকে। তো এরকম এরা হচ্ছে যাযাবর শ্রেণীর জিন। তো বছরের একটা নির্দিষ্ট সময় তারা এখানে ফেরত আসে আর এই স্থানটিকে একটি কলোনি হিসেবে ব্যবহার করে। এদের একজন সর্দার থাকে যিনি পুরো দলটাকে নিয়ন্ত্রণ করে। তো এখানে ভিন্ন ভিন্ন শ্রেণীর জিনেরা আসে, প্রত্যেকেই যাযাবর শ্রেণীর জিন, কিন্তু একটা দল চলে গেলে আর একটা দল আসে। এইভাবে মূলত এই জায়গাটা একটা তাদের আশ্রয়স্থল এই যাযাবর শ্রেণীর জিনদের। তো হুজুর তার অনুগত জিনদের দ্বারা ওই জিনের সর্দারকে হাজির করেন। তো সেই জিনের সর্দার হাজির হয়ে সকলকে সালাম দেয়। সালাম দেওয়ার পর উনি কোন ধরনের প্রশ্ন ছাড়াই খুব ভদ্রতার সাথে নিজের পরিচয় বলতে থাকেন এবং বলেন যে তার নাম হচ্ছে বিল্লাল। সে আরো জানান মানে তিনি একজন কোরআনের হাফেজ এবং উনি বলেন যে এখানে যারা বসবাস করে তাদের সকলকে উনি নিয়ন্ত্রণ করেন, মূলত তার গোত্রের আর কি। আর উনি নিজের ইবাদত বন্দেগীর জন্য কিছুটা দূরে অবস্থান করেন এবং উনি জানান যে তার দলের সকলেই মুসলিম। ঘটনার দিন তার দলের একটা বাচ্চা জিন মাছ খাওয়ার লোভে বিড়ালের বেশে মিলন ভাইয়ের স্ত্রীর কাছে যান। একটা সময় একটা মাছের জন্য পাত্রে মুখ দিলে মিলন ভাইয়ের স্ত্রী তাকে আঘাত করে। ওই বাচ্চা জিনটিও চিৎকার করে চলে যাওয়ার পর বাচ্চা জিনটির পিতা ক্ষিপ্ত হয়ে মিলন ভাইয়ের স্ত্রীর উপর চড়াও হয় এবং সেই মূলত পরিবারের সকলকে ভয় দেখায় এবং সে তার সন্তানকে কষ্ট দেওয়ার প্রতিশোধ স্বরূপ মিলন ভাইয়ের মেয়েকে ভর করে কষ্ট দিয়েছে। কিন্তু বড় ধরনের ক্ষতি করার ইচ্ছা তাদের ছিল না বা এখনো নেই, মূলত ভয় দেখানোটাই উদ্দেশ্য। আর ওই সর্দার আরো জানান যে দলের অন্য সদস্যদের কাছ থেকে ঘটনাটি পরবর্তীতে উনি জানতে পেরেছেন আর তিনি তার দলকে নির্দেশ দেবেন এই স্থানটি ত্যাগ করার জন্য এবং এই পরিবারটিকে তারা যেন আর কোনো ক্ষতি না করে। সকলকে সালাম জানিয়ে ওই জিন সর্দার উনি বিদায় নেন। এরপর হুজুর কিছু পানি এবং তেল পরা দেন, নিয়মিত ব্যবহার করতে বলেন। পরিবারটিও তাই করে। এক সপ্তাহের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়, একদম আগের মতো স্বাভাবিক সবকিছু। প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু ঘটনাটা শেষ না, এখানে ঘটনাটি আর একটা ভিন্ন দিকে মোড় নিতে যাচ্ছে। প্রায় 3 মাস পর শুরু হলো নতুন আর একটা ঘটনা। হঠাৎ রাতের বেলা পুরো বাড়ি দুর্গন্ধে ভরে যেত আর বাড়িতে বিভিন্ন জায়গায় বিশেষ করে রাতের বেলা সাপ দেখা যেত। এক রাত্রে মিলন ভাই ওয়াশরুমে যান, ওয়াশরুম তো গ্রামে বাইরেই থাকে বাড়ির। তিনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে উনি যখন কলপারে ওযু করার জন্য আসেন, হঠাৎ তার চোখ পড়ে কলপারের কাছে যে বাঁশঝাড়, এই বাঁশের উপর ছোট বয়সে 3-4টি বাচ্চা একদম বাঁশের উপরে বসে বসে কিছু খাচ্ছে। তো উনি দেখে ভয় পান, কিন্তু কোনো ধরনের কোনো সারা শব্দ না করে উনি ঘরের দিকে হাঁটা শুরু করেন। হঠাৎ করে দেখেন উঠানের মাঝ বরাবর একটা 7 থেকে 8 ফুট লম্বা অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে।
অভয়াপ্রির চেহারা উনি দেখতে পাচ্ছিলেন না ভালো করে। অভয়াপ্রি তাকে উদ্দেশ্য করে বলে যে মিলন, ভালোই ভালোই বলছি, তোরা এই বাড়ি ছেড়ে দে, তোদের জন্য আমাদের থাকতে সমস্যা হচ্ছে, আর যদি তোরা না ছাড়িস তোর পরিবারের কাউকে কিন্তু ছাড় দেবো নাই বলে রাখলাম। এরপর ওই অভয়াপ্রি বিড়ালের মতো এক ধরনের মিউ মিউ শব্দ করতে করতে, ঠিক বিড়ালের মতো মিউ মিউ শব্দ না, আবার কুকুরের মতো ঘেউ ঘেউ না, তবে অনেকটা ওই রকম আর কি, বিড়ালের মতো শব্দ করতে করতে ওই যে বাঁশঝাড় রয়েছে ওই বাঁশঝাড়ের ভেতরের অন্ধকারে মিলিয়ে গেল। এই মিলন ভাই তো দৌড়ে ঘরের ভেতরে চলে আসেন, ভয়ে ভয়ে শুয়ে পড়লেন। পরদিন সকালবেলা পরিবারের সকলের সাথে উনি বিষয়টা আলোচনা করেন। পরিবারের সকলের পরামর্শে বিকালে আসরের সালাতের পর আবারও সেই হুজুরের সাথে দেখা করেন। সেই হুজুর মাগরিবের সালাতের পর আবারও রুকিয়া করে তার অনুগত জিনদেরকে ডাকেন, আর তাদের মাধ্যমে অনেক চেষ্টার মাধ্যমে সেই হাফেজ জিন বিল্লাল তাকে ডাকেন। তো তিনি আসেন, এসে সালাম দেন। তো এই যে মিলন ভাইয়ের বাড়ির সামনে যে বাসাটি, এটা তো আমরা জানি যে যাযাবর শ্রেণীর জিনদের কলোনি। এখন সমস্যা যেটা হলো, এই বিল্লাল জিন উনি বলেন যে ওনারা যখন এখানে ছিলেন তখনকার ঘটনার জন্য ওনারা দায়ী। তো ওনারা যখন এখান থেকে চলে যান তো আর একটা গ্রুপ এখানে আসে আস্তানাগারে। মূলত এরা মুসলিম না, এরা ভিন্ন ধর্মাবলম্বী, এবং এরা ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু জিনিস করে, এবং এদের সর্দার খুবই হিংস্র এবং একগুঁয়ে স্বভাবের। মূলত এই যে বিল্লালের ফ্যামিলি তো নামাজ কালাম পড়ে, এই কারণে ওদের বিভিন্ন রিচুয়াল করতে অসুবিধা হয়, ঠিকঠাক মতো কাজ হয় না, যার কারণে এই ফ্যামিলির উপর ক্ষিপ্ত হয়েছে। আর এই বিল্লাল যেহেতু আর একটা সম্প্রদায়ের জিনের সর্দার, এরা তো মুসলিম শ্রেণীর জিনের সর্দার আর কি, তো এদের কথা কিন্তু এরা শুনবে না। পুরোপুরি ভিন্ন বিশ্বাস এবং ভিন্ন কর্মকাণ্ডে তারা লিপ্ত। এই বিল্লাল যিনি জিন সর্দার, তার অনুগত দল, তারা নামাজ কালাম পড়ে, মানুষকে ভয় দেখালেও সর্দারের হুকুম তারা মানতে বাধ্য এবং মেনেছেও। কিন্তু সমস্যা হলো যে যেই গ্রুপটা এখন এসেছে এখানে, ওরা তো খুবই হিংস্র প্রজাতির, ওরা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কাজ করে। এই কারণে ওদের কথা তো এই মুসলিম যারা জিন এরা শুনবে না, আবার মুসলিম জিনদের কথা ওরা শুনবে না। এই কারণে বিল্লাল যিনি সর্দার জিন উনি বলে দেন যে তার পক্ষে ওই জিনকে অনুরোধ করা সম্ভব নয়, বরং তাদের কাছে গিয়ে কথা বলতে গেলে বিপদের সম্ভাবনা আছে, এই জন্য উনি এই কাজটি করতে পারবেন না। সমাধান বলে দিয়ে যান যে এই জায়গাটা ছেড়ে দেওয়াটাই তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে, কারণ এরা চলে যাওয়ার পর আর একটা গ্রুপ আসবে, হতে পারে তারাও আরো হিংস্র গ্রুপ, তখন কি হবে? তো এইভাবে তো একটা সমস্যা চলতে পারে না। এই জন্য ওই বিল্লাল জিন সর্দার উনি বলেছিলেন যে এই জায়গাটা যেন ওনারা ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করেন। তো এটা বলার পর এবং পরামর্শ দেওয়ার পর ওই জিনটা চলে যান সালাম দিয়ে। তো হুজুর একই পরামর্শ দেন যে আপনারা এই কাজটি করেন। কিন্তু এই যে মিলন ভাইয়ের যে সমস্যা সেটা হলো ওনাদের তো আর্থিক অবস্থা অতটা ভালো না যে নতুন করে একটা জায়গা কিনবেন, ঘর তৈরি করবেন। এই সমস্যা তো আসলে টাকা দিয়ে সমাধান করতে হবে, কিন্তু ওনাদের হাতে তো এই টাকাটা নাই। তবে ওনারা ওই গ্রামে একটি বাসা ভাড়া নিয়েছেন, সেইখানে মানে পরিবারটা শিফট করবেন, এতটুকু জানিয়েছেন রাশিদুজ্জামান ভাই। এই ঘটনা উনি পাঠানোর আগে উনি খবর নিয়েছিলেন যে ওনারা একটা বাসা ঠিক করেছেন, খুব তাড়াতাড়ি শিফট করবেন, হয়তো এতদিনে শিফট হয়েও গেছে। প্রিয় লিসেনার্স, এই যে যাযাবর শ্রেণী জিনেরা একটা কলোনি মতো একটা জায়গায় তারা থাকেন, এক গ্রুপ যায় আর এক গ্রুপ আসে, নির্দিষ্ট কোনো দল সেখানে থাকে না। এই যাযাবর শ্রেণীর জিনদের বিষয় নিয়ে আগে ঘটনা খুব একটা বলেছি বলে মনে পড়ে না। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো জিনদেরকে অনুরোধ করলে তারা শোনে, আর যারা ব্ল্যাক ম্যাজিকের সাথে রিলেটেড জিন রয়েছে যারা এই কাজগুলো করে, তাদেরকে আসলে কোনো অনুরোধ করে লাভ হয় না, বরং এরা অত্যন্ত হিংস্র প্রজাতির হয় এবং মানুষের প্রতি তারা খুব বিরূপ ধারণা পোষণ করে আর আক্রমণাত্মক হয়। আল্লাহ আমাদের এদের থেকে হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স,
যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর গ্রামে। ঘটনাটির সময়কাল 1940 সালের আশেপাশে হবে। ঘটনা সম্পর্কিত ব্যক্তি এই রায়াপুর হাই স্কুলের প্রাক্তন ধর্ম ও ইংরেজি শিক্ষক, যার নাম কাজী মোহাম্মদ শাহজাহান। উনি শাহজাহান হুজুর নামে বেশি পরিচিত ছিলেন। এই শাহজাহান হুজুরের পিতার নাম ছিল কাজী মোহাম্মদ আশরাফ হোসেন। এই ঘটনাটি যিনি বর্ণনা করেছেন তার নাম মোহাম্মদ ফারুক হোসেন খান। তিনি এই শাহজাহান হুজুরের সরাসরি ছাত্র ছিলেন। এবার আসি মূল ঘটনায়। শাহজাহান হুজুর তখন তার বাড়ি থেকে প্রায় 7 কি 8 কিলোমিটার দূরের কোনো একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। তৎকালীন তার বয়স ছিল 13 কি 14 বছর। ওই সময় মাদ্রাসায় যেতে হলে অনেক বন জঙ্গল বাঁশঝাড় বেষ্টিত ভয়ানক কিছু এলাকা পাড়ি দিয়ে তাকে যেতে হতো। এভাবে চলছিল সবকিছু। হঠাৎ উনি একটা অদ্ভুত অনুভূতি তার মধ্যে ফিল করতে থাকেন। সেটা হচ্ছে যে উনি মাদ্রাসায় যাওয়ার পথে প্রায় খেয়াল করতেন সাদা কাপড়ে মুখমণ্ডল ঢাকা কে যেন দূর থেকে তাকে অনুসরণ করছে। তিনি দেখতেন প্রায়ই ওই নারী অবয়বটি তার পিছু পিছু হেঁটে আসছে। হুজুর পেছন দিকে তাকাতেন, কয়েক সেকেন্ড উনি দেখতেন, এরপরই হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যেত ওই অবয়বটি। এরকমই চলতে থাকে আরো বেশ কিছুদিন। উনি যখন হাঁটতেন, মানে মাঠে যখন আসতেন, ওই হাঁটার সময় যখন উনি ফিল করতেন ওনার পেছনে কেউ হেঁটে আসছে, তখনই উনি একটা কেমন যেন ঘোরের মধ্যে চলে যেতেন, একটা স্বপ্নের জগতে হারিয়ে যেতেন। উনি হাঁটতেন কিন্তু নিজের উপর ওনার নিয়ন্ত্রণ নাকি থাকতো না। এরপর যখন ওই অবয়বটির দিকে উনি তাকাতেন, ওটা ভ্যানিশ হয়ে যেত, তখন উনি একটা বাস্তব জগতের ভিতরে চলে আসতেন। তখন ওই মোহটা কেটে যেত। এরকমই চলছিল। একদিন উনি অন্যান্য দিনের মতো হেঁটে আসছিলেন। একটা জঙ্গলের ভেতর দিয়ে উনি হেঁটে আসছেন, তখন অবশ্য দিনের বেলাতেই। উনি দেখতে পেলেন বেশ বড় আকৃতির একটা সাদা বিড়াল বসে আছে রাস্তার পাশে, কিন্তু সেই বিড়ালটি আক্রমণাত্মক ভঙ্গিতে বসে আছে। উনি চিন্তা করলেন বিড়ালটি কি তার উপর আক্রমণ করবে নাকি। হঠাৎ করেই ওনার চোখের সামনেই বিড়ালটি তার উপরে ঝাঁপিয়ে পড়লো বলে মনে হলো, কিন্তু না, বিড়ালটি তার দিকে তাকিয়ে লাফ দিল, মূলত তাকে পাশ কাটিয়ে পেছনে গিয়ে মনে হলো কোনো কিছুর উপরে পড়লো। আর তখনই কিছু আর্তনাদের শব্দ শোনা গেল। উনি পেছন দিকে তাকিয়ে দেখলেন পেছনে বেশ বড় আকৃতির একটা কালো বিড়ালের উপর ওই সাদা বিড়ালটি আক্রমণ করেছে। তার মানে হচ্ছে ওই কালো বিড়ালটি তাকে অনুসরণ করে করে আসছিল। সাদা বিড়ালটি মূলত ওই কালো বিড়ালটিকে আক্রমণ করেছে। উনি চিন্তা করলেন নিশ্চয়ই ওই কালো বিড়ালটি তাকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছিল, আর ঠিক তখনই ওই সাদা বিড়ালটি ওই কালো বিড়ালের উপর আক্রমণ করেছে। সাদা বিড়ালটির আক্রমণে ওই কালো বিড়ালটি একদম নতুজানু হয়ে যায়। এই সুযোগে সাদা বিড়ালটিও তুমুলভাবে আক্রমণ করতে থাকে ওই কালো বিড়ালটির উপরে। দুই বিড়ালের মাঝে শুরু হয় তুমুল যুদ্ধ। খুব কাছ থেকে সবকিছুই শাহজাহান হুজুর দেখছিলেন। তো উনি দেখতে পেলেন যে কালো বিড়ালটিও কম যায় না। একটা পর্যায়ে সেও ওই সাদা বিড়ালটির উপর আক্রমণ করতে শুরু করে। শুরুর দিকে সে দুর্বল হয়ে গেলেও এবার সে সাদা বিড়ালটির উপর চড়াও হয়েছে। আর ঠিক তখনই শাহজাহান হুজুর কি করেছেন, ঝোপ থেকে একটা ডাল ভেঙে নিয়ে ওই কালো বিড়ালটিকে পেটাতে শুরু করেছেন। তখন ওই কালো বিড়ালটি পালিয়ে যায়। তবে সাদা বিড়ালটি বেশ আহত হয়েছে। তবে আহত হলেও সে অতটা দুর্বল হয়নি। এরপর সাদা বিড়ালটিও জঙ্গলের ভেতরে হারিয়ে যায়। উনি চলে আসেন। এই ব্যাপারটা এতদিন কিন্তু উনি কাউকে বলেন নাই। মাদ্রাসার একজন হুজুরের সাথে বিষয়টা যখন উনি শেয়ার করেছেন, তখন হুজুর তার কিছু জিন ছাত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন। হুজুর জানতে পারেন একটি পরী মূলত শাহজাহান হুজুরের পিছু নিয়েছে। তবে ওই জঙ্গলে বেশ কিছু পিশাচ বসবাস করে। তারা শাহজাহান হুজুরের ক্ষতি করতে পারে এমন আশঙ্কায় ওই পরীটা আর একটা পরীকে শাহজাহান হুজুরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাখে। শাহজাহান হুজুর যখন ওই জঙ্গলের ভিতর দিয়ে আসছিল, তখন একটা পিশাচ আক্রমণ করার জন্য উদ্যত হয়েছিল।
আর ঠিক তখনই সাদা বিড়ালের রূপ নিয়ে ওই পরীটি ওই কালো বিড়ালের উপর আক্রমণ করে। একটা পর্যায়ে সাদা বিড়াল রূপী ওই পরীটা দুর্বল হয়ে পড়লে যখন কালো বিড়ালটি তার উপর চড়াও হয়, তখন শাহজাহান হুজুর আঘাত করে কালো বিড়ালটিকে দূর করে দেন। মূলত ওই কালো বিড়ালটি ছিল তার নিরাপত্তা রক্ষী। শাহজাহান হুজুর তখন বুঝতে পারেন যে তার পেছনে পরী লেগে গেছে। তবে হুজুর যতটুকু তথ্য পেয়েছিলেন তাতে জানা যায় যে ওই পরীটা খুবই পরহেজগার সম্প্রদায়ের একজন সদস্য। তার মা বাবা খুবই পরহেজগার। কি কারণে পিছু নিয়েছে তখনও বিষয়টা বোঝা যাচ্ছিল না। তবে সেই হুজুর ওই অবস্থায় কোনো ধরনের তদবির করতে চাচ্ছিলেন না সঙ্গত কারণে, কারণ বিষয়টা পরিষ্কারভাবে অবগত না হয়ে কোনো তদবিরে গেলে শাহজাহান হুজুরের ক্ষতি হয়ে যেতে পারে। এটাই চিন্তা করেছিলেন শাহজাহান হুজুরের ওস্তাদ, কারণ অনেকটা পথ তাকে একা একা হেঁটে আসতে হয়, প্রতিমধ্যে যদি কোনো একটা সমস্যা হয়। বিষয়টা ওখানেই থেমে যায়। তবে যে বিষয়টা থামে না সেটা হচ্ছে যে এই পরীটার সাথে শাহজাহান হুজুরের একটা সময় বেশ আন্তরিকতা হয়ে যায়। তবে কিভাবে, কখন, কিভাবে দেখা হতো এই বিষয়টা অতটা জানা যায় না, অনেক আগের ঘটনা তো। তবে শাহজাহান হুজুর বিভিন্ন ধরনের ফলমূল খেতেন, যেটা ওই সময়ের বাস্তবতায় পাওয়াটা অনেক কঠিন ছিল। এভাবে চলে যায় বেশ কয়েকটি বছর। এরই মাঝে নাকি ওই পরী হুজুরকে কয়েকবার পরিস্থানে নিয়ে গিয়েছিল, যেটা পরবর্তীতে হুজুরের মুখ থেকে শোনা গিয়েছিল। হুজুরের পারিবারিক সূত্র এবং এলাকাবাসীর মুখ থেকেও তেমনটাই জানা যায়। মাঝে মাঝে হঠাৎ করে 5 দিন 6 দিন হুজুরকে খুঁজে পাওয়া যেত না, এরপর আবার উনি ফেরত আসতেন। এভাবেই সময় কাটতে থাকে। শাহজাহান হুজুর যখন স্থানীয় মাদ্রাসার পাঠ চুকিয়ে বরিশালের বিখ্যাত একটি মাদ্রাসা, যেটা পিরোজপুর জেলার নেসারাবাদ থানার সারসিনা শরীফের মাদ্রাসা, সেটা আর কি, তো ওই সময় তো এরকম পিরোজপুর জেলা ছিল না, বৃহত্তর বরিশালের একটা অংশ ছিল আর কি। তো উনি সেই মাদ্রাসায় ভর্তি হন, মানে সারসিনা মাদ্রাসায় উনি ভর্তি হন। ওই মাদ্রাসায় ভর্তি হওয়া অবস্থায় ওনার যখন বাড়িতে আসার জন্য ইচ্ছা করত, তখন নাকি হুজুর ওই পরীর মাধ্যমে বাড়িতে চলে আসতেন, আবার চলেও যেতেন। বর্তমানে মানে এই 2025 সালের কথা বলছি, এখনো কিন্তু এই সারসিনা মাদ্রাসা থেকে মোটর সাইকেল যোগে ওনার বাড়িতে যেতে হলেও কমপক্ষে 2 ঘন্টা তো লাগবেই। কোনো ধরনের কোনো সমস্যা যদি পথে না হয় তাহলেও কমপক্ষে 2 ঘন্টা লাগবে, আর বেশি হলে তো আরো 3-4 ঘন্টা লেগে যেতে পারে। তাহলে ওই সময় কেমন ছিল তাহলে বুঝতেই পারছেন। এভাবেই উনি বাড়িতে আসা যাওয়া করতেন। ধীরে ধীরে শাহজাহান হুজুরের লেখাপড়াও শেষ হয়, উনি কর্মজীবন শুরু করেন। ওই পরীর কাছ থেকে উনি অনেক এলেম শিখেছিলেন। ওই পরী তার শিক্ষকও ছিল বটে, আধ্যাত্মিক গুরুও ছিল বটে। বিভিন্ন ধরনের দোয়া রুকিয়া ওই পরীর কাছ থেকে উনি শিখেছিলেন। বিশেষ এক ধরনের চিকিৎসা ওই পরীর কাছ থেকে উনি শিখেছিলেন, সেটা হচ্ছে কোনো পক্ষাঘাতগ্রস্ত মানুষ, অর্থাৎ প্যারালাইজড হয়ে গেছে, শরীরের কোনো অংশ আর কাজ করে না, এমন ধরনের কোনো লোক বা এমন কোনো দুরারোগ্য ব্যাধি যা ওই সময়ে চিকিৎসা আসলে হতো না বা হলেও কোনো লাভ হতো না, তারপরে জিনে ধরা রোগীর বিভিন্ন ধরনের চিকিৎসা, এই জিনিসগুলো উনি পরীর কাছ থেকে শিখেছিলেন। আল্লাহর অশেষ রহমতে অনেক মানুষ ওনার কাছে ভালো হয়ে গিয়েছিলেন। আর ওই যে হঠাৎ করে ওনার উধাও হয়ে যাওয়াটা এবং এক নাগারে বেশ কয়েকদিন অনুপস্থিত থাকা, তার কোনো হদিস না পাওয়া, এটা কিন্তু ছিলই, এটা বহুদিন যাবৎ ছিল। পরিবারও এই বিষয়টার সাথে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। একটা পরে তাকে আর জিজ্ঞেসও করতে না কোথায় গিয়েছিলে, কি হয়েছিল। তো এদিকে উনি তো আসলে বড় হচ্ছিলেন, বয়স বাড়ছিল, ওনার বিয়ে শাদিও তো দেয়া দরকার। হুজুরের পরিবারের লোকজন যখন বুঝতে পারলেন যে আসলে এখন যেভাবে চলছে এতে করে উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না, তখন বেশ বড় একজন আলেমের কাছে নিয়ে যান। ওই আলেমের নামটি অবশ্য জানা যায়নি। তিনি ওই সমস্যার সমাধানের জন্য ওই পরীকে হাজিরও করেন। তো পরী হাজির হওয়ার পর হুজুরকে যে তথ্য দেন তাতে করে হুজুর বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। হুজুরকে ওই পরী বলেন যে এই যে শাহজাহান হুজুর যিনি, তিনি ধর্মমতে তার স্বামী, আর স্বামীকে স্ত্রীর কাছ থেকে আলাদা করা এটা ভালো কাজ হবে না। তখন পরী ওই হুজুরকে বলেন যে আপনিই বলেন, স্বামীকে কি স্ত্রীর কাছ থেকে আলাদা করা এটা কি ভালো হবে? আপনার কাছে কি মনে হয়?
তখন উনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং বলেন যে ঠিক আছে, তোমার কথার যুক্তি আছে, কিন্তু তোমরা যে পদ্ধতিতে বিয়ে করেছো এটা শরীয়তসম্মত কিনা এই বিষয়গুলো তো আমার জানতে হবে। তারপর সাক্ষী কারা ছিল, এখানে তো অনেকগুলো বিষয় কাজ করে। তখন ওই পরী বেশ কিছু বিষয় হুজুরকে বলেন, তাতে বোঝা যায় যে সম্পূর্ণ শরিয়া সম্মত ভাবেই বিয়েটা অনুষ্ঠিত হয়েছে। জিনেদের বিয়ে যেভাবে হয় সেভাবে হয়েছে, আবার মানুষের বিয়ে যেভাবে হয় সেভাবেও হয়েছে। এখন পরীর সাথে মানুষের বিয়ে হওয়া জায়েজ কি না জায়েজ এই বিষয়টার একটা ব্যাপার তো থেকেই যায়। এই কারণে হুজুর বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তখন ওই পরী বলেন যে যেহেতু আমাদের নিজেদের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে, এমনটা না যে আমি শাহজাহান হুজুরকে জোর করে তুলে নিয়ে গিয়েছি। শাহজাহান হুজুরের সম্পূর্ণ ইচ্ছাতেই বিয়েটা সম্পন্ন হয়েছে এবং আমার পরিস্থানের যারা আছেন তাদের সম্মতিতেই বিয়েটা সম্পন্ন হয়েছে। এখানে ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে শাহজাহান হুজুরের পরিবারের সম্মতি নেওয়া হয়নি, এই ব্যাপারটা শুধু অনুপস্থিত ছিল। তো হুজুর দেখলেন যে শরিয়া মোতাবেক এই বিয়েটা হয়ে গেছে, এখন এদের দুজনকে আলাদা করাটা ঠিক হবে না। হুজুর এরপরেও পরীকে বলেছিলেন যে আসলে তোমাদের যে বয়স আর শাহজাহানের যে বয়স, এইখানে তো একটা বিস্তর পার্থক্য রয়েছে। কারণ পৃথিবীতে মানুষ স্বাভাবিক নিয়মে বার্ধক্যে চলে যায়, স্বাভাবিক নিয়মে মানুষের হায়াত কিন্তু কম থাকে। তোমার সাথে বিয়ে হয়েছে, একটা পর্যায়ে সে যখন বার্ধক্যে চলে যাবে তখন তার কি হবে? তখন পরী বেশ কিছু কথা হুজুরকে বলেছিলেন। কি বলেছিলেন এই বিষয়টা ওভাবে জানা যায় না, তবে হুজুর এই শাহজাহান হুজুরের কাছ থেকে পরীকে আলাদা করার যে তদবির, এই তদবির করতে অসম্মতি জানান। উনি বলেন যে না, এই কাজটা করা ঠিক হবে না, যেভাবে আছে ওভাবেই থাক। কিন্তু এখানে কিছু ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে যে হুজুরের সাথে থাকা বেশ কিছু ভালো পরহেজগার জিন, তাদের কাছে যখন এই বিষয়ের একটা পরামর্শ চাওয়া হয় যে শাহজাহানের ভবিষ্যৎ জীবনে কোনো বড় ধরনের ক্ষতি হবে কিনা, তখন ওই বুজুর্গ ব্যক্তিরা ওই জিনের যিনি মা বাবা, বিশেষ করে পরীর মা বাবা আর কি, তার সাথে পরামর্শ করেন, পরীর সাথে পরামর্শ করেন, পরামর্শ করে একটা সিদ্ধান্ত উপনীত হন। সেটা হচ্ছে যে শাহজাহান হুজুর উনি কোনো মানুষ নারীকে বিয়ে করতে পারবেন, তবে যেহেতু তার সাথে পরীর বিয়ে হয়ে গিয়েছে এক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে। সেটা হচ্ছে যে শাহজাহান হুজুর উনি কোনো সন্তানের পিতা হতে পারবেন না, এটা একটা সমস্যা দেখা দেবে। এই বিষয়টা মেনে নিতে হবে। শাহজাহান হুজুর বিষয়টা মেনে নেন। এরপরে শাহজাহান হুজুর একটা মানুষ নারীকে বিয়ে করেছিলেন, উনি এভাবেই সংসার করছিলেন। তবে একটা অদ্ভুত ঘটনা ঘটে, ওনার যেদিন বাসর রাত মানে বিয়ের রাত যেটা, ওই রাত্রেই শাহজাহান হুজুর হারিয়ে যান। হারিয়ে যান বলতে ওই যে গতানুগতিকভাবে হুজুরকে আর পাওয়া যেত না। হুজুর পরবর্তীতে যখন 5-6 দিন পরে ফেরত আসেন, উনি জানান যে যেই রাত্রে বিয়ে হয় ওই দিন ওই পরীটা খুবই বিমর্ষ ছিল, খুব কান্নাকাটি করছিল এবং তার অনুরোধেই উনি পরিস্থানে গিয়েছিলেন। এরপর আবার ফেরত আসছেন। ওই যে পরী যে স্ত্রী, সে বলেছিল যে সে কখনোই শাহজাহান হুজুরের পরিবারকে কোনো ক্ষতি করবে না, তাদের উপর তার কোনো রাগও নাই। শাহজাহান হুজুর স্বাভাবিক নিয়মে 8-10টা মানুষ যেভাবে ঘর সংসার করে সেভাবেই করতে পারবে এবং ওই পরীও স্ত্রী হিসাবে তার সাথে থেকে যাবে যতদিন শাহজাহান হুজুর জীবিত থাকেন। পারিবারিক চাপে শাহজাহান হুজুর আরও একবার বিয়ে করেছিলেন, সন্তান লাভ হয় কিনা, কিন্তু না, হয়নি। সারা জীবন উনি নিঃসন্তান ছিলেন। তবে ওই পরীর গর্ভে কোনো সন্তান হয়েছিল কিনা এ বিষয়েও জানা যায় না। শাহজাহান হুজুর যেই ধরনের রুকিয়াগুলো করতেন, খুব হাই পাওয়ারের কিছু রুকিয়া উনি জানতেন। এইটাও উনি জিনেদের কাছ থেকে শিখেছিলেন। আল্লাহর রহমতে শাহজাহান হুজুর যতদিন জীবিত ছিলেন ওনার কখনো অর্থ কষ্ট বা খাবারের কষ্ট হয়নি। এভাবেই উনি বহু মানুষের উপকার করেছেন। উনি একই সাথে কয়েকটা ভাষায় পারদর্শী ছিলেন, আরবি, ইংরেজি, এই ধরনের বেশ কয়েকটি ভাষায় উনি পারদর্শী ছিলেন। জীবনের অনেকটা সময় উনি শুধু মানুষের উপকারেই কাটিয়েছেন এবং নিঃসন্তান অবস্থাতেই উনি মৃত্যুবরণ করেছেন। 85 বছর বয়সে উনি 2008 সালের দিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আর যেই পরীটা ওনার কাছে আসতো তার নাম হচ্ছে আনারকলি। এই আনারকলি পরীটা সবসময় তার সাথে নাকি ছায়ার মতোই লেগে থাকতো, তার দুঃখে কষ্টে কখনোই ছেড়ে যায় নাই। মানুষ হিসাবে অনেক ভুল হয়, এই ভুলের কারণে কখনো তাকে সে কষ্ট দেয়নি, কিন্তু প্রকৃতিগত কোনো নিয়ম এটার কারণেই হয়তোবা উনি সন্তানের বাবা হতে পারেননি। হতে পারে অন্য জগতের সাথে যখন আমাদের এই জগতের কারো সম্পর্ক হয়ে যায়, এর একটা প্রভাব তো মানুষের উপর পড়েই, তাই না? হতে পারে এমনই কোনো কিছু, আবার এমনও হতে পারে আল্লাহ তাআলা চান নাই, এই কারণেই উনি সন্তানের পিতা হতে পারেন নাই। এভাবেই সারা জীবন উনি কাটিয়েছেন এবং নিঃস্বার্থভাবে মানুষের উপকার করেছেন। এই ঘটনাটি মূলত উনি একজন সিএনজি চালকের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। উনি পেশাগত কারণেই কুচিয়ামারা বা কুচিয়ামোরা দুইভাবেই মানুষজন এটা উচ্চারণ করে আর কি, এই জায়গাটা মুন্সিগঞ্জের কাছাকাছি পড়েছে, এখানে গিয়েছিলেন। ওখানে একটি ব্রিজ রয়েছে, কুচিয়ামোরা ব্রিজ, ওখান থেকে উনি ভেতর দিয়ে সাভারের দিকে আসবেন, একটা সিএনজিতে উঠেছিলেন। চলার পথে সিএনজি চালকের সাথে ওনার কথা হয়। সিএনজি চালকের পাশের যে সিট থাকে, পাশাপাশি দুজন বসা যায় আর কি, উনি পাশে বসেছিলেন। তো যেতে যেতে বিভিন্ন ধরনের গল্প করছিলেন। ওই সিএনজি চালক উনি তখন ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেছিলেন। ওই ঘটনার পর ছোট্ট আরও একটি রহস্যময় ব্যাপার শেয়ার করেছিলেন। চলুন সেটি শুনে আসি। যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেন ওনার নাম মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ। ওনার যে ঠিকানা মানে মূল বাড়ি যেখানে, সেটা হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার জাউইল ইউনিয়নের দরশিয়া গ্রামে। এটাই মূলত ওনার স্থায়ী ঠিকানা। তবে বর্তমানে উনি এই কুচিয়ামোরা বা কুচিয়ামারা যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজের পাশেই ওনার বাড়ি রয়েছে, সেখানে বসবাস করেন। ঘটনা যখন ঘটে তখন সময়কালটা 1994 সালের আশেপাশে এরকম হবে আর কি। ঘটনা যেখানে ঘটেছিল সেটা হচ্ছে সরিষাবাড়ির কেন্দুয়া চক ডিপ ঘর নামে একটা জায়গা রয়েছে। এই চক ডিপ ঘরের 100 গজের মধ্যে ঘটেছিল। উনি যেমনটা বলেছেন সেটা হচ্ছে যে এই যে হাফিজ ভাই, ওনারা এক ভাই এক বোন। বোনের নাম মোসাম্মত রোজিনা খাতুন। এখন তিনি 3 সন্তানের জননী। ঘটনার সময়কাল 1994 সালের আশেপাশে। তখন হাফিজ ভাইয়ের বয়স ছিল 11 বছর, আর তার বোন এই যে রোজিনা খাতুন, তার বয়স ছিল 2.5 কি 3 বছর। ওই সময়ে হাফিজ ভাইয়ের মা বাবা একটি ক্ষুদ্র ব্যবসা করতেন, বেশ কষ্টকর একটা ব্যবসা ছিল। আর এই ব্যবসায়িক কারণে ওনারা জামালপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। ওনারা ভারতের বর্ডার থেকে কাপড় কিনে এনে জামালপুরে বিভিন্ন পাড়া মহল্লায় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আর মাঝে মাঝে এই হাফিজ ভাই এবং ওনার যে ছোট বোন, এই দুইজনও যেতেন। কারণ হচ্ছে ওনার মা বাবা দুজনই যেতেন কাপড়ের যে গাইড বা গাঁটটি আমরা যেটাই বলি, যেখানে কাপড় ভেতরে ভরে আবার অন্য একটি কাপড় দিয়ে সেটাকে গিট দিয়ে একটা গাইড বানানো হয়। এটা কিন্তু এই হাফিজ ভাইয়ের বাবার পক্ষে একা আনা সম্ভব ছিল না। আবার গাইড কখনো একাধিক হতো, তখন তার মাও এটা আনতে সহযোগিতা করতেন। কখনো দেখা যেত এগুলো এত বড় হয়ে গিয়েছে যে তখন ছোট ছোট কয়েকটা গাইড বানাতে হতো, তখন এই হাফিজ ভাই সহযোগিতা করতেন। এখন পরিবারের 3 জন সদস্য যদি এখানে চলে আসে, 2.5 কি 3 বছর বয়সী এই ছোট্ট মেয়েটা কোথায় থাকবে? তাকেও নিয়ে আসতে হতো। তো এরকম মাঝে মাঝেই ওনাদেরকে আসতে হতো আর কি। এভাবেই চলতো। বড় ধরনের সমস্যা কখন আল্লাহর রহমতে হয়নি। ওগুলো আনার পর সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে পাড়া মহল্লায়, তখন ওই বিভিন্ন বাড়িগুলোতে শাড়ি বিক্রি করার জন্য মানুষজন আসা যাওয়া করতো, যারা এগুলো বিক্রেতা আছেন। এখনো কিন্তু এই ধরনের প্রফেশনের লোকজন দেখা যায়। ঢাকাতে আমি মাঝে মাঝেই দেখি যে এরকম আসে অনেকেই, তবে এখন এটা খুবই কম দেখা যায়। বছরে 1-2 বার চোখে পড়ে আর কি, তাও কখনো কখনো দেখা পড়ে না। তো ওরকম প্রফেশনেই যুক্ত ছিলেন। তো একদিন এই হাফিজ ভাই তার মা বাবা বোন সহ কাপড় আনতে গিয়েছিলেন বর্ডারে। তো কাপড় আনতে আনতে সন্ধ্যা হয়ে যায়। তখন তারা সরিষাবাড়ি কেন্দুয়ার চকের কাছে পৌঁছান। রাত তখন প্রায় 8টা কি 9টা বাজে। বলে রাখা ভালো, ওই চকটা তখন ছিল একেবারেই জনমানব শূন্য। আর তার বেশ দূরেই একটা বোরিং ঘর বা ডিপ টিউবওয়েলের ঘর ছিল,
স্যালো মেশিনের ঘর, এক এক জায়গায় এক এক নামে পরিচিত আর কি। তো ওই ডিপ ঘরে বসে মানুষজন রাতভর ক্ষেত খামারে সেচ দিত, পানি সরবরাহ করতো, ওখানে অবস্থান করতো আর কি। এছাড়া আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় না। তখন ওনারা ওই কেন্দুয়ার চকে প্রবেশ করেন। তাদের মূল টার্গেট ছিল চক পাড়ি দিয়ে তৎকালীন ওখানে একটি রেলের সাব স্টেশন ছিল, সেটাতে পৌঁছানো, আর ওখানে পৌঁছে জামালপুরের রাতের ট্রেনটা ধরা। কেন্দুয়ার চকে কিছু সময় হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাদের আশেপাশে বেশ ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পান। যেমন একসাথে অনেকগুলো মহিষ ফোঁস করা সহ যেভাবে মারামারি করে ওই রকম শব্দ হচ্ছে। মনে হচ্ছে আশেপাশে অনেক কিছু তছ নছ হয়ে যাচ্ছে, গাছপালা উপড়ে ফেললে যেরকম শব্দ পাওয়া যায় ওরকম শব্দ হচ্ছে। এমন সময় ওনারা সবাই তো বেশ ভয় পেয়েছেন। হাফিজ ভাইয়ের মা বাবা ওনারা সাহসী মানুষ হলেও ভয় পাওয়াটাই কি মানে স্বাভাবিক না? বরং ভয় ওই পরিস্থিতিতে না পাওয়াটাই অস্বাভাবিক। আশেপাশে কোনো মানুষজন নাই, মাত্র 4 জন, ছোট ছোট 2টা সন্তান নিয়ে কি করবেন? প্রচন্ড ভয় পেয়েছেন। হঠাৎ করেই ওনারা দেখতে পান যে উত্তর দিক থেকে অনেক দূর থেকে কতগুলো বিশাল ভয়ঙ্কর কালো অবয়ব, যেগুলোর চোখ গুলো দেখা যাচ্ছে জোড়া জোড়া চোখ, এগুলো লাল টকটকে জল জল করছে, আর তাদের দিকে ধেয়ে দৌড়ে আসছে। আর যখন দৌড়ে আসছে ধূপধাপ শব্দ হচ্ছে। এমন ভয়ঙ্কর অবস্থা দেখে ওনারা তো প্রচন্ড ভয় পেয়েছেন, এবং কোন দিকে যাবেন, কোথায় যাবেন, কোনো দিকেই তো জনমানব নাই। দূরে একটা বোরিং ঘর রয়েছে, তবুও অন্ধকারে সেটা তাদের নজরে আসছে না। ওনারা তো চিৎকার চেঁচামেচি করছেন, চিন্তা করেছেন যে পরিবার সমেত আজকেই এখানে শেষ হয়ে যাবেন। ওনারা ওনাদের মতো করে চিৎকার করছেন, কিন্তু ওই অবয়বগুলো আরো জোরে এবং প্রবল আক্রোশে ওনাদের দিকে তেড়ে আসছে। জ্যোৎস্না রাত হয়, ওনারা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন কতগুলো বিশাল দেহী মহিষও তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। শুধু যে ওই অবয়ব তা না, এরকম মহিষও এসেছে যাদের চোখগুলো জল করছিল। তাদের চোখের সামনে এক পর্যায়ে কিছু জিনিস, যেগুলো মনে হচ্ছে গড়িয়ে আসছে, গাছের গুড়ি যেভাবে গড়াতে আসে বা ড্রাম যেভাবে গড়াতে আসে, এরকম কিছু অবয়ব ধান ক্ষেতের উপর দিয়ে গড়াতে তাদের দিকে আবার ধেয়ে আসছে। তার মানে হচ্ছে কিছু অবয়ব কালো যেগুলো, এগুলো দৌড়ে আসছে ধূপধাপ শব্দ করে, আবার চারদিক থেকে মহিষ ঘিরে ফেলেছে, আবার গাছের গুড়ির মতো কিছু জিনিস গড়িয়ে ওনাদের দিকে আসছে। চতুর্দিক থেকে ওনাদেরকে ঘিরে ধরে এই অবয়বগুলো তখন ওনাদের থেকে সর্বোচ্চ 50 হাত দূরে রয়েছে, চারদিক থেকে তখন ঘিরে ফেলেছে। প্রাণ বাঁচানোর জন্য ওনারা তো প্রবল চিৎকার শুরু করেছেন। ওই সময় ওই যে বোরিং ঘরে থাকা লোকজন, ওনারা বুঝতে পারেন নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। ওনারা তখন ওনাদের সাথে থাকা দেশি যে সমস্ত অস্ত্রগুলো রয়েছে, কারণ ওনারা লাঠি, রামদা এগুলো নিয়ে ওখানে থাকতেন, অনেক সময় রাতের বেলা ডাকাত পড়ে, ওনারা সেগুলো নিয়ে বের হন এবং ওনারা আল্লাহু আকবার বলতে বের হয়েছেন। ওনারা বুঝতে পেরেছেন যে আসলে সমস্যাটা কি। ওনারা ওগুলো নিয়েই শব্দের উৎসের দিকে দৌড়াতে থাকেন। ওনারা 4-5 জন মানুষ ছিলেন আর কি। এই মানুষগুলো যখন চিৎকার করতে এই শব্দের উৎসের দিকে দৌড়ে আসছিলেন, তখনই এই হাফিজ ভাই সহ ওনার মা বাবা, ছোট বোন, ওনারা দেখেন যে এই অবয়বগুলো হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই ওই লোকজনগুলো তাদের কাছে চলে আসেন। তাদেরকে আসলে দেখার পর ওনারা অন্য কোনো প্রশ্ন করেন নাই, ওনারা বুঝতে পেরেছিলেন ঘটনাটা কি। দ্রুত তাদেরকে ধরাধরি করে, ওনাদের সাথে যে মাল সামান ছিল সেগুলো ধরাধরি করে ওই বোরিং ঘরে নিয়ে আসেন। একটু স্বাভাবিক হওয়ার পর এই লোকগুলো বলতে থাকে যে আপনারাই একমাত্র ব্যক্তি, বিশেষ করে এই অল্প বয়স্ক বাচ্চা কাচ্চা নিয়ে আসা একমাত্র ব্যক্তি এইখান দিয়ে যারা এখনো জীবিত আছেন, কেউ একজনও মারা যান নাই। কারণ এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। এইখানে ভয় পাওয়ার পর বেঁচে আছে এমন মানুষ খুব কম। অধিকাংশ মানুষ ভয় পেয়ে এখানেই মারা যায়, আবার অধিকাংশ মানুষ যারা এখানে মারা যায় না, তাদের মধ্যে থেকে অনেক মানুষই মারা গিয়েছে বাড়িতে ফেরত যাওয়ার পর অসুস্থ হয়ে। সামান্য কিছু মানুষ জীবিত আছে। আল্লাহর রহমতে আপনারা বেঁচে গেছেন। অন্যান্য দিন আমরা এত লোক এখানে থাকি না, আজকে বিশেষ কিছু প্রয়োজনে এত লোক এখানে ছিলাম, আল্লাহর রহমতে বের হয়ে আসছি। যাই হোক, এখন আর রাত্রেবেলা বের হয়েন না, সকাল হলে যায়েন, ওনাদেরকে অভয় দেন। আর এরপর কিন্তু হাফিজ ভাই অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এতটা ভয় পেয়েছিলেন আর কি। সকালে ওনার জ্ঞান ফেরে,
সকালে ওনারা ওই বোরিং ঘর থেকে বের হন, ওই লোকজনগুলো ওনাদের ওই বোরিং ঘরের মধ্যে থাকার ব্যবস্থা করে দেয় আর কি। আসলে ঘুম হয় নাকি, এরকম একটা সিচুয়েশন হওয়ার পর ঘুম হয় নাই, কোনো মতো রাতটা পার করেছেন আর কি। সকাল হলে ওই লোকগুলো ওনাদেরকে সাব স্টেশন যে রেলের ছিল আর কি, ওই জায়গা পর্যন্ত এগিয়ে দেন। আল্লাহর রহমতে অন্য কোনো ধরনের বড় সমস্যা হয়নি। তবে ওই লোকগুলো ওনাদেরকে খুব বকাঝকা করেছিলেন যে কেন রাতের বেলা এরকম ছোট বাচ্চা নিয়ে এই জায়গা দিয়ে ওনারা আসলেন। অন্যান্য দিনগুলোতে কিন্তু এরকম সমস্যা হয় না, কিন্তু ওই দিন তো রাত হয়ে গিয়েছিল, সবসময় তো আর সময় মেপে কাজ করা যায় না। তো এই ঘটনার পর বড় ধরনের কোনো সমস্যা না হলেও একটা সমস্যা দেখা দেয় হচ্ছে এই যে হাফিজ ভাইয়ের ছোট বোন রোজিনা খাতুনের সাথে। এই বাচ্চা মেয়েটা অসুস্থ হয়ে পড়েন, একটা পর্যায়ে পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। যদিও বা এটা আস্তে আস্তে হয়েছিল, এখন অনেকেই বলেছে বাতাস লেগেছে, ঝাড়ফুঁক করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, কোনো লাভ হয়নি, ডাক্তার দেখানো হয়েছে। এক রাত্রে এই হাফিজ ভাইয়ের মা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে একটা বৃদ্ধা মহিলা আসে। বৃদ্ধা মহিলা আসার পর দুরমুঠ নামে একটা এলাকা রয়েছে, ওই এলাকার একটা নির্দিষ্ট স্থানের নাম বলেন এবং বলেন যে তোমার বাচ্চাকে ওখানে নিয়ে যাও, ওখানে বেশ কিছু এতিম মিসকিন রয়েছে, ওদেরকে খিচুড়ি রান্না করে নিজের হাতে বেড়ে খাওয়াবা, ইনশাল্লাহ তোমার বাচ্চা সুস্থ হয়ে যাবে তাদের দোয়ায়। এর পরেই হাফিজ ভাইয়ের মা বাবা চিন্তা করেন যে ওইখানে যাবেন, ওখানে গিয়ে গরিব ফকির মিসকিন যারা আছে খিচুড়ি রান্না করে নিজের হাতে তাদেরকে খাওয়াবেন। তখন ওই যে শয্যাশায়ী যেই হাফিজ ভাইয়ের বোন রোজিনা, তাকে নিয়েই ওখানে ওনারা চলে যান। যাওয়ার পর খিচুড়ি রান্না করে যখন ওই গরিব মিসকিনদেরকে খাওয়াচ্ছিলেন, বাচ্চাটাকে কিন্তু একটা জায়গায় শুইয়ে রাখা হয়েছিল, যে নড়াচড়াই করতে পারতো না। ছোট্ট বাচ্চা যেটা সারাক্ষণ দৌড়াদৌড়ি করতো, সারা বাড়ি দৌড়ে বেড়াতো, সবাইকে উদ্বিগ্ন রাখতো দৌড়াদৌড়ি করতে গিয়ে কখন কোথায় আঘাত লাগে, সেই বাচ্চা একদম নির্জীব হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। যেই বাচ্চাকে শুইয়ে রাখা হয়েছে, নড়াচড়া করতে পারছে না। খাবার শেষ হওয়ার আগেই অলৌকিকভাবে ওই বাচ্চা উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে দৌড়াদৌড়ি শুরু করে। সকলেই সেটা দেখে, আলহামদুলিল্লাহ উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। তো রোজিনা খাতুন উনি কিন্তু 3 সন্তানের জননী, আলহামদুলিল্লাহ উনি এখন খুব ভালো আছেন পরিবার নিয়ে। তবে হাফিজ ভাই উনি বলেছেন যে ওনার তো বয়স ওই সময় 11 বছরের মতো ছিল, উনি ওই রাত্রে যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন সারা জীবনেও উনি কখনো ভুলবেন না এই ভয়ঙ্কর দৃশ্য। বর্তমানে উনি সিএনজি চালান। ওনার আরো একটি রহস্যময় ঘটনা রয়েছে, চলুন সেটা শুনে আসি। এটা একদম ছোট আর কি। এটা মূলত যেই জায়গাটাতে, সেই জায়গাটার নামও আমরা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার জাউইল ইউনিয়নের সুগলপাড় নামক একটা স্থান রয়েছে। ওই স্থানে একটি রাস্তা রয়েছে, ওই রাস্তার নাকি 3টা মাথা রয়েছে। বাম পাশের মোড়েই একটা পুকুর আছে। ওই স্থানে আজ প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে দুর্ঘটনা ঘটে। দিন রাত যে কোনো সময় ঘটতে পারে সেই দুর্ঘটনা। স্থানীয় লোকদের ভাষ্য মতে প্রতি সপ্তাহে 2-1টা দুর্ঘটনা ঘটবেই ওই স্থানে। তবে যতই দুর্ঘটনা ঘটুক না কেন, এখন পর্যন্ত আল্লাহর রহমতে কেউ মারা যায়নি ওই স্থানে। আর যত দুর্ঘটনাই ঘটেছে সকলেই আস্তে আস্তে করে ওই পুকুরের দিকে নেমে গেছে। দুর্ঘটনার শিকার অধিকাংশ লোকেই বলেছেন যে তারা তাদের বাম পাশে কোনো রাস্তা দেখেন নাই, রাস্তাটা সোজাই ছিল, হঠাৎ করে পুকুরের দিকে বিশেষ করে বাম পাশে একটা রাস্তা দেখেছেন। একটা বৃদ্ধা মহিলা ওই রাস্তা পার হয়ে যাচ্ছে, যখনই ওই দিকে গাড়িটা চালিয়ে দিয়েছে মনের অজান্তেই, তখনই গাড়িটা গিয়ে ওই সরাসরি পুকুরে পড়ে গেছে। তবে কেউ মারা যায়নি আল্লাহর রহমতে, আহত হয়েছে মানুষ, এখন পর্যন্ত কেউ মারা যায়নি। অদ্ভুত এবং রহস্যময় ঘটনাটি এই যে সুগলপাড় নামক এলাকা, সেখানে তো এখনো ঘটে চলছে। এখানে আসলে অনেক বিষয় থাকতে পারে। সুগলপাড় এলাকার মানুষজন এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন যে এই বৃদ্ধা মহিলা ইনি যে কে, এই বিষয়ে আসলে জানা যায় না। হঠাৎ করেই নাকি এই রাস্তাটা ভ্যানিশ হয়ে যায়। যারা ওইদিকে গাড়িটা চালিয়ে দিয়েছেন
তারা দেখেন যে ওইদিকে রাস্তা আছে, কিন্তু একটু সময় পরেই দেখেন ওই রাস্তাটা ভ্যানির সামনে পুকুর, তখন আর গাড়ির নিয়ন্ত্রণ থাকে না। এরপরেই ঘটে দুর্ঘটনা। হতে পারে ওই পুকুরের মধ্যে এমন কোন ধরনের ভূতাত্ত্বিক শক্তি বা অতিপ্রাকৃত জিনিসের উপস্থিতি রয়েছে যার কারণে এরকম ঘটনা ঘটে। যারা ওই এলাকায় রয়েছেন তারা ওই জায়গা সম্পর্কে, মানে সুগল পাড় সম্পর্কে নিশ্চয়ই জানেন। স্থানীয় লোকজন অনেক সমাধানের চেষ্টা করেছেন, অনেক আলেম ওলামারাও ওখানে এসেছেন, ওঝা কবিরাজ এসেছেন, আজ পর্যন্ত কেউ এই সমস্যার সমাধান করতে পারেননি। আর ওই মহিলা যে কে, এটার রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। এটি ছিল ঘটনা। আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছিলেন তার নাম জুবায়ের ইসলাম, আপনাদের সকলের প্রিয় এবং খুব পরিচিত একটি নাম, যিনি বর্তমানে চট্টগ্রামের আগ্রাবাদে রয়েছেন। আজকের ঘটনাটির শিরোনাম হানাবাড়িতে আতঙ্ক। চলুন প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। এই ঘটনাটির সময়কাল 1984 সালের মাঝামাঝি সময়। ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের কদমতলীর আশেপাশে কোন এক স্থানে। বাড়ির নাম এবং বেশ কিছু বিষয় সম্পর্কে না জানাতে বাড়ির মালিক অনুরোধ করেছেন, যার কারণে বিষয়টি জানানো যাচ্ছে না বলে দুঃখিত। এই বাড়িতে এখনো অনেক ভাড়াটিয়া থাকেন। বাড়িটি নির্মাণ করা হয় এক গলির শেষ দিকে অনেকখানি জায়গা নিয়ে। বেশ বড়ই বলা যায় বিল্ডিংটিকে। 6 তলা বিশিষ্ট সেই বাড়ির গেট দিয়ে ঢোকার পরেই উপরে ওঠার সিঁড়ি। সিঁড়ির বাম পাশ দিয়ে করিডোরের মতো স্পেস রয়েছে। সেই দিক দিয়ে হেঁটে একটু ভেতরে গেলে ছোট্ট একটু উঠানের মতো জায়গা। এই উঠোনের পশ্চিম দিকের দুটি ঘর নিয়ে আজকের এই ঘটনা। এই ঘটনাটি শুরু এই বাড়ি নির্মাণের সময় থেকে। বাড়ির যিনি মালিক আসাদ সাহেব, ছদ্মনাম, ওয়ারিশ সূত্রে বাবার একমাত্র ছেলে হওয়ায় সম্পূর্ণ জায়গাটি তিনি নিজেই পেয়ে যান। বিদেশে উচ্চ শিক্ষা শেষ করে এসে নিজেই ব্যবসা শুরু করেন। খুব অল্প সময় ব্যবসা ভালো লাভজনক হয়ে ওঠে। এখনো সেই এলাকার 10 জন ধনীর নাম বললে তার নামটি তালিকায় থাকে। বেশ কিছু অর্থ উপার্জন করে তিনি ভাবলেন এত বড় জায়গা ফেলে না রেখে একটি ভবন নির্মাণ করা যাক। তাই দেরি না করে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করে দেন ভবন তৈরির কাজ। তবে তার বাবা কাজ শুরুর আগে ছেলেকে বলেন, আসাদ বাবা, বাড়ি করতে চাও ঠিক আছে, কিন্তু জায়গার পশ্চিম দিকটায় কিছু করো না, ওটা খালি রেখো। চেষ্টা করো তুমি বা তোমার সন্তান সন্ততি কেউ যেন ওইখানে কিছু না করে। আসাদ সাহেব তার বাবাকে কেন পারবেন না এই প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তরে তার বাবা শুধু বললেন, ওই জায়গায় অনেক আগে একটা ঘর ও তার পাশে একটি কবরস্থান ছিল। সেই ঘরে আমার দাদা নাকি কবিরাজির কাজ করতেন। আর কবরস্থানটা যে কাদের সেটা আমি জানি না। আমার বাবা মানে তোমার দাদার কাছে শুনেছি ওইখানে নাকি বেশ কিছু জিনের কবর রয়েছে। তবে সেই কবরস্থানের কারণে আমাদের কখনো কোনো ক্ষতি হয়নি বা ভয়ও পাইনি। তুমি বাড়ি করো তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ওই জায়গাটাই শুধু খালি রেখো। ওনার কথা অনুসারে ওই জায়গায় তখন আর কিছু করা হয়নি। কবরস্থানটি কাদের সেই সম্পর্কে আসাদ সাহেবের বাবা এর বেশি কিছু বলতে পারেননি। পরিবারের কেউ মারা গেলেও কখনো ওইখানে কবর দেওয়ার কথা তিনি বা তার পরিবারের কেউই শুনতে পেয়েছেন এমনটা জানা যায় না। এমন কথার পর আসাদ সাহেব আর বাবার কথার অবাধ্য তখনকার মতো হননি। জায়গার সম্মুখ দিকে তিনি কাজ শুরু করে দেন এবং বছর দেড়েকের মধ্যেই বাড়ি ভাড়াও দিয়ে দেন। পশ্চিম দিকের পেছনের জায়গাটি তখন খালি রাখেন। 1988 সালের মে মাসে আসাদ সাহেবের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার পরে আসাদ সাহেব আর তার বাবাকে দেওয়া কথা রাখেননি। একই বছরের শেষ দিকে তিনি পেছনের জায়গায় আবার নতুন বাড়ির কাজ শুরু করে দেন। ভয়াবহ এক অধ্যায়ের সূচনা এখান থেকেই।
কনস্ট্রাকশন কর্মীরা জায়গাটি পরিষ্কার করা শুরু করলে প্রথম দিন তেমন কিছু হয়নি, কিন্তু দ্বিতীয় দিনে জায়গা পরিষ্কারের সময় একজন কর্মী সাপের কামড় খেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হন। উল্লেখ্য, এলাকাটি শহরের বলতে গেলে মাঝামাঝিই হবে। সেখানে কখনো এর আগে কেউ সাপ দেখেনি। এমনকি বিল্ডিং নির্মাণের আগে বাচ্চারা খেলাধুলা করতো এখানে, তারাও কোনোদিন আক্রান্ত হননি। যাক সে কথা। সাপের কামড় খাওয়া ব্যক্তির চিৎকার শুনে আশেপাশের কর্মীরা ছুটে আসেন, কিন্তু কামড়ের দাগ দেখলেও তারা কোনো সাপ তখন বা তার পরেও খুঁজে পাননি। এভাবেই টুকটাক ঝামেলার মধ্যেই এগোতে থাকে বাড়ি তৈরির কাজ। কখনো মেশিন বন্ধ হয়ে যেত, কখনো এটা ওটা খুঁজে পাওয়া যেত না, কখনো আবার কাজ করতে করতে ছোটখাটো দুর্ঘটনার শিকার হতো কর্মীরা। তার মধ্যে একটি ঘটনা বলতে হয়। নতুন বাড়ির কাজ যখন শেষের দিকে, তখনকার এক রাতের ঘটনা। কন্ট্রাক্টর সাহেব বাড়ির কাজ শেষ হওয়া অবধি সেখানেই ছিলেন। রাতের খাওয়া শেষ করে ধূমপান করতে বের হন এবং ধূমপান করতে করতে সবকিছু টর্চ লাইটের আলোতে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলেন। পশ্চিম দিকে যে জায়গার কথা বলা হয়েছে সেখানে পাশাপাশি দুটি ইউনিট তৈরি হয়েছে। কন্ট্রাক্টর সাহেবের নাম ছিল গিয়াস। তিনি সেই ঘরগুলোর দিকে এগিয়ে আসতেই প্রথম ইউনিটের ঘরের ভেতর থেকে হালকা কথাবার্তার শব্দ শুনতে পান। শব্দ শুনে প্রথমে যে জিনিসটা তার মাথায় আসে সেটা হলো চোর। নিশ্চয়ই সিমেন্ট বা লোহা চুরি করতে এসেছে। এই ভেবে তিনি আস্তে আস্তে সেই ঘরের ভেতরে ঢোকেন। উল্লেখ্য, নতুন বাড়ি তখনও কিন্তু দরজা জানলা লাগানোর কাজ শুরুই হয়নি। প্রথম রুম পার হয়ে তিনি যখন দ্বিতীয় রুমে ঢুকতে যাবেন তখন শুনলেন ওই রুম থেকে কেউ বলছে, এই এই কন্ট্রাক্টর আসছে, ওর একটু দেখা দেওয়া দরকার না? এই কথা শুনে গিয়াস সাহেব তাড়াতাড়ি টর্চ লাইট জ্বালিয়ে দ্বিতীয় রুমে ঢোকেন চোর ধরার আশায়। কিন্তু যা দেখলেন সেটা সারা জীবনের জন্য তাকে ভয়ঙ্কর এক স্মৃতি হিসেবে বয়ে বেড়াতে হয়। লাইট নিয়ে ঘরে ঢুকেই তিনি দেখেন মেঝেতে হাঁটু মুড়ে পুরুষের পোশাক পরা একটি অবয়ব বসে আছে, কিন্তু তার কোনো মাথা ছিল না। তার গলা দিয়ে তখনও টাটকা রক্ত ঝরছে। এটা দেখে তিনি ভয়ে মারাত্মক চিৎকার দিয়ে জ্ঞান হারান। চিৎকার শুনে অন্যান্য কর্মচারীরা দৌড়ে এসে সেখান থেকে তাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে যান। দিন চারেক পর সুস্থ হয়ে তিনি আসাদ সাহেবের সাথে দেখা করে জানিয়ে দেন যে বাকি কাজ যেন অন্য কাউকে দিয়ে করানো হয়। তিনি আর এই বাড়ির কোনো কাজ করবেন না। কাজ বেশি বাকি না থাকায় আসাদ সাহেব এলাকার কিছু রাজমিস্ত্রি দিয়ে বাকি কাজটুকু শেষ করেন এবং বাড়ি ভাড়াও দিতে সক্ষম হন। তবে বাড়ি ভাড়া দেওয়ার সময় আসাদ সাহেব তার ভাড়াটিয়াদের কাছে এইসব ঘটনা গোপন রাখেন, পাছে তার বাড়ি যদি ভাড়া না হয় এই কারণে। বাড়ি ভাড়ার ক্ষেত্রে দেখা যায় নিচতলার বাসা দুটি যারাই দেখতে আসেন তারা দেখে চলে যান, পছন্দ করেন, কিন্তু বাসায় আর ওঠেন না। এভাবে প্রায় 5 মাস পরে নিচতলার প্রথম ফ্ল্যাটে ভাড়াটিয়া আসেন। সেই পরিবারের সদস্য সংখ্যা 4 জন। পরিবারের প্রধান যিনি, তার নাম ছিল লিয়াকত। পেশায় তিনি একজন চাকুরিজীবী। তার স্ত্রী গৃহিণী, কন্যা তখন ক্লাস 3-তে পড়ত এবং তার বৃদ্ধ পিতা যিনি মাঝে মাঝে এসে থাকতেন। বাড়িতে ওঠার পর শুরুতে তেমন কোনো সমস্যা হয়নি। সবকিছু গোছগাছ করে নিয়ে সুন্দরভাবে তাদের জীবন কাটছিল, কিন্তু সেটা ছিল খুব অল্প সময়ের জন্য। খুব তাড়াতাড়ি তাদের জীবনে নেমে এলো বিভীষিকা। চাকরির সুবাদে লিয়াকত সাহেবকে প্রায় রাত করে বাড়ি ফিরতে হয়। এমনও দিন যায় তিনি বাড়ি আসতে পারেন না ঠিক মতো রাতের বেলা, এত ব্যস্ত। যেদিন থেকে ঘটনা শুরু সেই দিনও তিনি বেশ রাত করে বাড়িতে ফেরেন। সময় আনুমানিক রাত 2টো এরকম। গেটের ভেতরে ঢুকে তিনি যখন ছোট্ট উঠোনের কাছে আসেন তখন সিঁড়ির পাশে জ্বলতে থাকা
বাল্বের আলোতে লক্ষ্য করেন তার ঘরের দরজার কাছে 3টি বাচ্চা খেলা করছে। স্পষ্টভাবে তাদের চেহারা সেই অল্প আলোতে দেখা যাচ্ছিল না। হঠাৎ করে দেখে তিনি হকচকিয়ে দাঁড়িয়ে যান। ভাবতে থাকেন, এত রাতে কোন বাসার ছেলে পেলে খেলা করে। এসব ভাবতে ভাবতে একটু সামনে এগিয়ে গেলে তার পায়ের শব্দে বাচ্চাগুলো খেলা বন্ধ করে তার দিকে একসাথে ফিরে তাকায়। লিয়াকত সাহেব দেখতে পান সবগুলো বাচ্চার চেহারা আগুনে পোড়া মানুষের মতো, এবং তারা সবাই জিভ বের করে তার দিকেই তাকিয়ে আছে। এরূপ অবস্থায় যা হয়, তিনি মারাত্মক ভয় পেয়ে যান। চিৎকার দিতে যাবেন, এমন সময় দেখতে পান বাচ্চাগুলো দৌড়ে বাড়ির পেছনে সরু গলির দিকে চলে গেছে। লিয়াকত সাহেব দেরি না করে তার বাসার দরজায় দ্রুত করাঘাত করেন, এবং একটু পরে তার বাবা দরজা খুলে দিলে তিনি ঘরের ভেতরে হুমড়ি খেয়ে পড়েন। তার স্ত্রী দ্রুত স্বামীকে একটু পানি এনে দেন। পানি পান শেষে তার বাবা জিজ্ঞেস করেন, কি হয়েছে, তিনি এমন করছেন কেন? লিয়াকত সাহেব সবাই ভয় পাবে এই ভেবে ওই সময় আর কিছু বললেন না, শুধু বললেন, কাজের প্রেশার একটু খারাপ লাগছে বাবা, চিন্তা করো না, ঘুমিয়ে যাও, রাত হয়েছে। এ নিয়ে আর কোনো কথা হলো না, সবাই ঘুমিয়ে পড়লেন। পরদিন ছিল হরতাল। ওই সময়ে হরতাল অনেক ভয়ানক অরাজকতার দিন ছিল। সেই লিয়াকত সাহেব কাজে যাননি। সকালে উঠে নাস্তা করে বাসার সামনের উঠোনে বসে পত্রিকা পড়ছিলেন। হঠাৎ ওনার চোখ পড়ে গেল বাসার পেছনের সেই সরু গলিটার দিকে। তিনি পত্রিকা হাতে হাঁটতে হাঁটতে সেই দিকে এগিয়ে যান। গিয়ে দেখলেন গলিটা এত সংকীর্ণ যে সেখান থেকে বাচ্চা বা বুড়ো কারোরই যাতায়াত বা হাঁটা চলা সম্ভব নয়। এসব ভাবতে ভাবতে তিনি আবার উঠোনে ফেরত আসেন এবং পত্রিকা পড়তে থাকেন। আস্তে আস্তে সময় গড়িয়ে প্রকৃতি তার নিয়ম করে সন্ধ্যার অন্ধকার রূপ ধারণ করে। লিয়াকত সাহেবের প্রচুর ধূমপানের অভ্যাস ছিল। তিনি ঘন্টাখানেক পর পর বাইরে ধূমপান করতে যেতেন। সেদিনও তিনি ধূমপান করে বাইরে একটু আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন। গেট দিয়ে ঢুকেই তিনি তার স্ত্রীর চিৎকার শুনতে পান। দৌড়ে তিনি ঘরের কাছে গিয়ে দেখেন দরজা খুলে তার স্ত্রী, কন্যা, বাবা বাইরে বেরিয়ে আসছেন। চিৎকার শুনে অন্য বাসার প্রতিবেশীরাও বের হয়ে এসেছেন। লিয়াকত সাহেব কাছে এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কিন্তু তিনি তখন কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। তার বাবা প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এলেন। তিনি জানালেন তিনি নাতনিকে নিয়ে সামনের রুমে বসেছিলেন। হঠাৎ তার বৌমা এসে বললেন, বাবা একটু দেখে যান তো, রান্নাঘরে কেমন যেন একটা শব্দ হচ্ছে, আমার ভয় করছে বাবা। একথা শুনে তিনি উঠে রান্নাঘরের দিকে যান আস্তে আস্তে। যেতে যেতেই তিনি একটা ভয়ঙ্কর শব্দ শুনছিলেন। মনে হচ্ছিল কেউ বিলাপ করে মরা কান্না কাঁদছে, আর সেই কান্নার স্বরটা অনেক মোটা এবং পুরুষালী। তিনি বেশ ভয় পেয়ে পিছিয়ে আসেন এবং এসে সবাইকে নিয়ে ঘরের বাইরে বের হতে যাবেন। এমন সময় এই লিয়াকত ভাইয়ের স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। এরপরে তারা বাইরে বেরিয়ে আসেন। লিয়াকত সাহেব তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন কি হয়েছে। তার স্ত্রী এই প্রশ্নের উত্তরে কিছু না বলে তার ডান পায়ের নিচের দিকে ইশারা করেন। লিয়াকত সাহেব দেখলেন ডান পায়ের নিচে ছোট একটা বাচ্চার হাতের ছাপ দেখা যাচ্ছে। জায়গাটি রক্ত জমাট বেঁধে গেছে, শক্ত করে ধরা হয়েছিল ওখানে। পাশের বাসার প্রতিবেশী লিয়াকত সাহেবকে বললেন, ভাই আজকে আপনারা আমাদের বাসায় থাকেন, সকালে দেখি কিছু করা যায় কিনা, কিন্তু আজকে ওই বাসায় আর ঢুকেন না। তখনকার দিনে প্রতিবেশীদের খুব আন্তরিকতা ছিল, যা এই যুগে নেই। লিয়াকত সাহেব না করলেন না। তারা সবাই পাশের বাসায় থাকলেন সেই রাতে। পরের দিন সকালে লিয়াকত ভাই সবাইকে নিয়ে ঘরে ফেরত আসেন। এসে দেখেন সবই ঠিক আছে, শুধু রান্নাঘরের জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে। সব গোছগাছ করে লিয়াকত সাহেব বাড়িওয়ালার সাথে দেখা করতে যান।
আসাদ সাহেব সবকিছু শুনে ওনার সামনে সব হেসে উড়িয়ে দিয়ে বলেন, আরে ভাই, এগুলো কিছু না, নিচতলার বাসা তো, তাই হয়তো বিড়াল এইসব সমস্যা করছে। তারপরও আপনার মনের শান্তির জন্য আমি একজন হুজুর পাঠাবো, উনি গিয়ে আপনার বাসা বন্ধ করে দিয়ে আসবেন। হাসি মুখে এসব কথা বললেও আসাদ সাহেবের মনে তখন বেশ ভয় কাজ করা শুরু করে দেয়। সন্ধ্যার পরে একজন স্থানীয় হুজুরকে নিয়ে আসাদ সাহেব লিয়াকত সাহেবের বাড়িতে যান। হুজুর বেশ কিছুক্ষণ দোয়া কালাম পড়ে পানি ছিটিয়ে দেন, একটু মিলাদ মাহফিলও করেন এবং মোনাজাত করে রাতের খাবার খেয়ে অল্প কিছু হাদিয়া নিয়ে বের হয়ে চলে আসেন। ঘটনার ভয়াবহতা সেদিন থেকেই মূলত শুরু হয়। রাতের খাবার খেয়ে কিছুটা নির্ভয়ে সবাই শুয়ে পড়েন। রাত কত হবে সঠিক বলা যাবে না, তবে বেশ রাত হয়েছিল তখন। লিয়াকত সাহেবের প্রচন্ড পানির তৃষ্ণা পায়। তিনি উঠে রান্নাঘরের দিকে হেঁটে যান এবং রান্নাঘরের বাতি জ্বালিয়ে যা দেখেন তার আসলে কোনো ব্যাখ্যা হয় না। তিনি দেখেন তার বৃদ্ধ বাবা রান্নাঘরের মেঝেতে হাঁটু মুড়ে বসে তার মেয়ের মাথার ভেতর থেকে মগজ খুবলে খুবলে খাচ্ছে। উনি ভয়ে চিৎকার দিতে যাবেন, এমন সময় ঘরের ভেতরে শুয়ে থাকা ওনার স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। লিয়াকত সাহেব সাহস না হারিয়ে ঘুরে ঘরের ভেতরে দৌড়ে আসেন আর দেখেন ওনার খাটের পাশে দাঁড়িয়ে সিলিং পর্যন্ত লম্বা কালো আলখেল্লা পরিহিত এক অবয়ব খাট ধরে ঝাঁকাচ্ছে। আবছা অন্ধকারে অবয়বটির মুখ এক নজর দেখেছিলেন লিয়াকত সাহেব। সেই মুখ তার চেনা কোনো মানুষ বা প্রাণীর নয়। সেই মুখ দেখে ওনার মনে হয়েছিল আগুনে বা অ্যাসিডে ঝলসে যাওয়া কোনো কুকুরের মুখ, কিন্তু তার চোখের স্থানটি সেলাই করা। এসব দেখে সহ্য করতে পারলেন না লিয়াকত সাহেব। তিনি জোরে এক চিৎকার দিয়েই জ্ঞান হারান। তখন সামনের রুম থেকে ওনার বাবা পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে দৌড়ে আসেন। উনি দৌড়ে আসতেই অবয়বটি সিলিং ফুঁড়ে উপরের দিকে মিলিয়ে যায়। এরপরে লিয়াকত সাহেবের বাবা পাশের বাসা থেকে প্রতিবেশীদের ডেকে আনেন। সবাই মিলে ধরাধরি করে লিয়াকত সাহেবকে খাটের উপরে শুইয়ে দেন। অনেক রাত হয়ে যাওয়ায় ডাক্তার ডাকতে পারেননি। তখন সকালে ফজরের আজান দিচ্ছিল। তখন লিয়াকত সাহেব ধর্মর করে নিজেই উঠে যান এবং ওনার বাচ্চাকে এবং স্ত্রীকে দেখে স্বস্তি বোধ করেন। আশ্চর্যের বিষয়, রাতে লম্বা সেই অবয়বটি চলে যাওয়ার পর থেকে তার স্ত্রী বেশ স্বতঃস্ফূর্ত হয়ে যান। এত কিছু হলো তা নিয়ে ওনার বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না, বরং তিনি তার স্বামীকে ভয় পাওয়া নিয়ে হাসি তামাশা করতে লাগলেন। বিষয়টি লিয়াকত সাহেব এবং তার বাবা দুজনের চোখেই একটু কটু লাগে এবং লাগাটাই স্বাভাবিক। তখন এটা নিয়ে কথা না বাড়িয়ে লিয়াকত সাহেব সিদ্ধান্ত নেন এই বাসায় তিনি আর থাকবেন না। কিন্তু সিদ্ধান্ত নিলে তো আর হয় না, নতুন একটা বাসা না পাওয়া পর্যন্ত কোথাও তো যেতে পারছেন না। পরদিন তিনি প্রতিবেশীদের পরামর্শে একজন হুজুরের সাথে সকালে দেখা করতে যান, যাকে এলাকার সবাই কালা হুজুর নামে চেনেন। এই সকল অতিপ্রাকৃত বিষয় সমাধানে ওনার বেশ নাম ডাক ছিল। তিনি সবকিছু শুনলেন লিয়াকত সাহেবের কাছ থেকে। শুনে তিনি একটি কাচের বোতলে একটু পানি পড়া দিয়ে বললেন, এই পানিটা খাওয়া যাবে না, শুধু গোসলের সময় একটু মিশিয়ে গোসল করতে হবে। এই বলে হুজুর বিদায় দেন লিয়াকত সাহেবকে। লিয়াকত সাহেব পানি নিয়ে বাসায় চলে আসেন এবং সবাইকে হুজুরের দেওয়া পানি দেখিয়ে তার স্ত্রীকে বলেন, কাল থেকে সবাই গোসলের সময় এই পানি মিশিয়ে গোসল করবে, নাও এটা এক জায়গায় রাখো। এই বলে তিনি যখন পানির বোতল স্ত্রীর হাতে হস্তান্তর করছিলেন, তখন স্ত্রীর হাতে ফসকে বোতল মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। হাত থেকে বোতল এভাবে ফসকে মাটিতে চুরমার হয়ে গেল। লিয়াকত সাহেব খুব রেগে গিয়ে স্ত্রীকে একটা থাপ্পড় দেন, কিন্তু এর ফলাফল সম্পর্কে তিনি যদি জানতেন তাহলে হয়তো তা করতেন না। চর খেয়ে তার স্ত্রী মারাত্মক রকমের ক্ষেপে ওঠেন এবং মাটিতে পড়ে থাকা কাচের বোতলের টুকরো হাতে নিয়ে স্বামীর উপরে ঝাঁপিয়ে পড়েন এবং লিয়াকত সাহেবকে চিৎকার দিতে বাধ্য করেন। উনি নিজেও চিৎকার করে লিয়াকত সাহেবকে নিচে ফেলে উপর্যুপুরি আঘাত হানেন ওই কাচের টুকরো দিয়ে।
প্রায় 4 থেকে 5 বার আঘাত হানার পর আরো আঘাত করতে যাবেন এমন সময় লিয়াকত সাহেবের বাবা ওনাকে ধরে ফেলেন আর চিৎকার করে পাশের প্রতিবেশীদের ডাকতে থাকেন। প্রতিবেশীরা দৌড়ে এসে ওনার স্ত্রীকে সামলাতে থাকেন। তখন ওনার স্ত্রী ভয়ঙ্কর পুরুষালী গলায় বলতে থাকে, ছেড়ে দে আমাকে, ও আমার গায়ে হাত দেয়, কত বড় সাহস, ওরে মেরে ফেলবো আমি। তোরা চিনিস আমি কে? আমার নাম শুনলে আমার জাতির কেউ আমার সাথে ঝামেলা করতে আসে না, আর এই বেয়াদব আমার গায়ে হাত দেয়, ছেড়ে দে আমাকে। এমন ভয়ঙ্কর গলার স্বর শুনে সবাই ভয় পেয়ে যান, কিন্তু ওনাকে ছেড়ে না দিয়ে শক্ত করে বেঁধে ফেলেন। প্রতিবেশী পুরুষেরা লিয়াকত সাহেবকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান, কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়। ওনাদের ছোট বাচ্চাটি পরিবারের এমন অস্বাভাবিক ঘটনায় সারাদিন খুব কান্নাকাটি করতে থাকে। সন্ধ্যার পরে ওনার স্ত্রী বেশ স্বাভাবিক হয়ে যান এবং স্বামীর অবস্থার কথা শুনে হাওমাও করে কাঁদতে থাকেন। তখন সবাই তার বাঁধন খুলে দেন। এর মাঝে প্রতিবেশীদের একজন কালা হুজুরের সাথে দেখা করতে যান, তাকে নিয়ে আসা যায় কিনা তাই, কিন্তু হুজুর ছিলেন না। সকালে পানি পড়ে দিয়ে উনি অন্য কাজে বের হয়ে যান। রাতে প্রতিবেশীরা হাসপাতাল থেকে ফিরে আসার পর লিয়াকত সাহেবের স্ত্রী শ্বশুরকে খুব অনুরোধ করেন, বাবা আপনি একটু হাসপাতালে যান, ওর কাছেই থাকেন, আমি এখন বেশ সুস্থ আছি। একথা শোনার পর লিয়াকত সাহেবের বাবা প্রতিবেশীদের দায়িত্ব ছেলের বউ এবং নাতনিকে রেখে হাসপাতালে চলে যান। ওই ছিল শেষ দেখা। প্রতিবেশীদের কাছে দায়িত্ব দিয়ে উনি তো চলে গেলেন। প্রতিবেশীরা লিয়াকত সাহেবের স্ত্রী ও কন্যাকে নিয়ে তাদের ঘরে আসেন। বেশ স্বাভাবিক আচরণে প্রতিবেশীরাও একটু স্বস্তি বোধ করেন। লিয়াকত সাহেবের স্ত্রী খুব কান্নাকাটি করছিলেন এবং যেটা স্বাভাবিক ছিল ওই সময়টায়। রাত আনুমানিক 10টার দিকে লিয়াকত সাহেবের স্ত্রী প্রতিবেশী যার বাসায় ছিলেন তাকে বলেন, ভাবি আমি লিজাকে অর্থাৎ লিয়াকত সাহেবের মেয়েকে নিয়ে একটু ঘরে যাচ্ছি, লিয়াকত কিছু টাকা রেখে গেছে, সেটা নিয়ে আসি। এই সময় কখন যে টাকা পয়সা লাগে তা তো বলা যায় না। প্রতিবেশী মহিলার সাথে আসতে চাইলে তিনি মানা করে বলেন, বেশি সময় লাগবে না, খুব দ্রুত চলে আসবেন, তাই সাথে না গেলেও চলবে। এই বলে মেয়েকে নিয়ে তিনি ঘরে যান। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এমনকি 30 মিনিট পরেও আসছেন না দেখে প্রতিবেশী ভদ্র মহিলা ওনাদের ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করেন বেশ কয়েকবার, কিন্তু কোনো সারা শব্দ নেই। আরো কয়েকবার ডাকার পরে উনি ভয় পেয়ে যান, কারণ ভেতর থেকে তখন 5-6 জন পুরুষ মহিলার মিলিত অট্টহাসির শব্দ আসছিল। তিনি দৌড়ে গিয়ে নিজ স্বামীকে জানালে তার স্বামী আশপাশ থেকে আরো কয়েকজন মানুষ নিয়ে লাঠি সোটা নিয়ে ঘরের দরজায় কড়া নাড়েন। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর ভেতর থেকে কেউ একজন বলে ওঠে, আহা এগুলোর জ্বালায় শান্তি নাই। এরপর আর কিছুই শোনা যায়নি। আরো কিছুক্ষণ কড়া নাড়ার পরও খুলছে না দেখে সবাই দরজা ভেঙে ফেলেন। সামনের রুম পার হয়ে ভেতরের বেডরুমে ঢুকেই সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায়। সিলিং থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় 2টি লাশ ঝুলছে। লাশ দুটি আর কারো নয়, লিয়াকত সাহেবের স্ত্রী এবং তার সন্তানের। তাদের জীব বিভৎসভাবে বের হয়ে আসছে, চোখ অক্ষিগোলক থেকে বের হয়ে এসেছে। বাচ্চা মেয়েটার বুকের দিকে ছিঁড়ে ফেলা, সেখান থেকে তখনও রক্ত ছুটছে। উপস্থিত কেউ সহ্য করতে পারেনি এমন হৃদয় বিদারক দৃশ্য। সকলে দ্রুত বের হয়ে যান সেই ঘর থেকে। সে রাতে ওই এলাকা বেশ সরব হয়ে উঠেছিল। পুলিশে খবর দেওয়া হলে তারা এসে লাশ নামান। ইতোমধ্যে হাসপাতালে খবর দেওয়া হলে অসুস্থ অবস্থায় লিয়াকত সাহেব তার বাবাকে নিয়ে ফজরের আগে চলে আসেন। কান্নায় তারা ভেঙে পড়েন। লিয়াকত সাহেব এত মানসিক ধাক্কা খান যে তিনি একটু পরপর মূর্ছা যাচ্ছিলেন, অর্থাৎ অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তার বৃদ্ধ বাবা ছেলেকে সামলে রাখতে পারছিলেন না। পুলিশ লাশ নিয়ে যায়, সাথে গ্রেফতার করে নিয়ে যায় লিয়াকত সাহেব ও তার বাবাকে। তার বাবাকে ছেড়ে দিলেও লিয়াকত সাহেবের শ্বশুরবাড়ির লোকজনের করা মামলায় 2 বছর জেল খাটতে হয় ওনাকে। স্ত্রী কন্যার কবরে মাটি দেওয়াও তার নসিব হয়নি। জেল থেকে বের হয়ে তিনি সর্বপ্রথম যে কাজটি করেন সেটা হলো এক জুম্মার নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে জনসম্মুখে তিনি বাড়িওয়ালা আসাদ সাহেবকে জুতা দিয়ে বেধড়ক পেটান।
এরপর ওই এলাকা ছেড়ে চলে যান, আর ফেরত আসেননি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী লিয়াকত সাহেবের মেয়েকে প্রথমে গলা টিপে হত্যা করা হয়, তারপর তাকে ঝুলিয়ে তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়, যার হদিস পুলিশ কখনোই আর করতে পারেনি, সামনেও পারবে কিনা সন্দেহ। আর লিয়াকত সাহেবের স্ত্রীর মৃত্যু গলায় ফাঁস নেওয়ার ফলেই হয়েছে, এটা প্রমাণ হয়েছে। ঘটনার সময় লিয়াকত সাহেব এবং তার বাবা হাসপাতালে ছিলেন। এই সত্যতা প্রতিবেশীরা নিশ্চিত করেছিলেন বিধায় লিয়াকত সাহেব 2 বছরে এই মামলা থেকে বের হয়ে আসতে পারেন। ঘটনাটি তৎকালীন বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিতও হয়। এই ঘটনায় আসাদ সাহেবও বেশ ঝামেলার শিকার হন। তার এই ঘর সহ সম্পূর্ণ বিল্ডিং থেকেই ভাড়াটিয়ারা চলে যেতে শুরু করেন। এলাকার সবাই আসাদ সাহেব এবং তার পরিবারের লোকদের এড়িয়ে চলতে শুরু করেন, কারণ প্রতিবেশীদের অনেকেই লিয়াকত সাহেবের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনায় অনেক রং মিশিয়ে এলাকায় ছড়িয়ে দেন। এভাবে চলে যায় আরো প্রায় 1.5 বছর। সবাই আস্তে আস্তে সব ক্ষতকে সারিয়ে তোলে, ঠিক তেমনি মানুষও আস্তে আস্তে এইসব ঘটনা ভুলতে থাকে। এর মাঝে আসাদ সাহেব পশ্চিম দিকের ঘরগুলোকে রং করে টাইলস করে বেশ আকর্ষণীয় করে তোলেন এবং ভাড়া দেওয়ার চেষ্টা করতে থাকেন। লিয়াকত সাহেবের সাথে ঘটে যাওয়া ঘটনাকে তিনি একটি খুনের ঘটনা বলে এলাকায় ছড়াতে থাকেন। আস্তে আস্তে মানুষও তার কথা বিশ্বাস করতে শুরু করে, কারণ লিয়াকত সাহেবের সাথে ঘটে যাওয়া ঘটনা যে সকল প্রতিবেশী প্রত্যক্ষ করেছিলেন, তারা সকলে ততদিনে ভয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যান। এই সুযোগটাই আসাদ সাহেব কাজে লাগাতে শুরু করেন। আস্তে আস্তে তার ভবনের ঘরগুলো আবার ভাড়া হতে শুরু করে। নতুন ডেকোরেশনের সাথে আসাদ সাহেব বাসা ভাড়াও অনেক কমিয়ে দেন, যার কারণে অল্প কিছুদিন পরে দেখা যায় শুধু পশ্চিম দিকের ওই ঘরটি ছাড়া বাকিগুলো ঠিকঠাক মতো ভাড়া হয়ে যায়। ওই বাসাটি শুরুতে তিনি ভাড়া দেননি, কারণ ওখানে কেউ মারা গেছে এটা শুনলে তো লোক উঠবে না, বরং অন্য বাসাগুলো নিয়েও কথা রটতে পারে এই ভেবে। যাক, সব ফ্ল্যাট ভাড়া হয়ে যাওয়ার প্রায় মাস 2 পরে তিনি বাসা ভাড়া হবে সাইনবোর্ড টানান। অনেকেই আসে বাসাটি দেখতে, কিন্তু কারো কাছেই বাসার আবহাওয়া ভালো লাগে না। সবাই দেখেন, চলেও যান। এইভাবে বেশ কিছুদিন যাবার পর আসাদ সাহেব ভাবলেন তিনি ব্যাচেলর ভাড়া দিয়ে দেবেন। দিল না ঠিক তাই। চিন্তা করার কিছুদিনের মধ্যে 4 জন চাকুরিজীবী ব্যাচেলরকে ভাড়া দিয়ে দেন। 4 জনের ভেতরে 3 জন সারাদিন কাজে বাইরে থাকতো, রাতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন পুলিশ। তার শিফটিং ডিউটির কারণে কখনো তিনি দিনে বা কখনো রাতে ডিউটি করতেন, এরকম শিডিউল থাকতো। ঘটনার 2য় অধ্যায়ের সূচনা হয় তার কাছ থেকেই। সঠিক তারিখ বলা এতদিন পরে মুশকিলের ব্যাপার, কিন্তু যতটুকু জানা গেছে তখন গরমকাল ছিল। ওই বাসায় ওঠার প্রায় সপ্তাহ 2 পরের ঘটনা। রাতের ডিউটি শেষ করে সকাল 9টা নাগাদ সেই পুলিশ কনস্টেবল রাকিব বাসায় ফেরত আসেন। গোসল করে তিনি ঘুমাতে চলে যান। উল্লেখ্য, তাদের রান্না বান্না করার জন্য সকলে বেশ কিছুদিন যাবৎ একজন বুয়া খুঁজছিলেন, কিন্তু তখনও পাননি। এই বাসায় আসলে কেউই কাজ করতে চান না, এমন একটা অবস্থা। তাই নিয়ম করে 4 জন একদিন করে রান্না করে খান। যাক, ঘুমোতে যাওয়ার পরে আসলে ঠিক বলতে পারবেন না উনি কতক্ষণ ঘুমিয়েছেন। হঠাৎ মশলা বাটার শব্দে তার ঘুম ছুটে যায়। তিনি বিছানায় শুয়েই ভাবতে থাকেন, কে মশলা বাটে? তারপর নিজেই উত্তর দেন, হয়তো অন্যান্য সদস্যরা নতুন বুয়া নিয়েছে, সেই কাজ করছে। এটা ভাবতে ভাবতে তিনি আবার ঘুমিয়ে পড়েন। ঘুমের ভেতরেই তিনি স্বপ্নে দেখেন তিনি তার বিছানায় শুয়ে আছেন, আর তার খাটের পাশে দাঁড়িয়ে সাদা কাপড় পরা অনেক নারী পুরুষ নিজেদের মধ্যে কথা বলছে। তাকে উঠে বসতে দেখে তারা সকলে কথা থামিয়ে দেয় আর তার দিকে একসাথে ঘুরে তাকায়। সবাই একসাথে বলে ওঠে, রাকিব, এখনো ঘুমাচ্ছ? আসো, ভেতরের ঘরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। এটা বলেই তাদের ভেতর থেকে একজন নারী তার হাত ধরে বিছানা থেকে টেনে নামিয়ে ভেতরের রুমে হাত ধরে টেনে নিয়ে যায়। সেই রুমে ঢুকেই রাকিব সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। তিনি দেখেন ভেতরের রুমের সিলিং থেকে তার 3 জন রুমমেটের মৃতদেহ ফাঁসি দেওয়া অবস্থায় সিলিং থেকে ঝুলছে। এটা দেখে ঘুমের ভেতরেই তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং তার ঘুম ভেঙে যায়। রাকিব সাহেব বেশ সাহসী মানুষ ছিলেন, যেহেতু পুলিশে চাকরি করতেন।
তিনি এটাকে নিছক স্বপ্ন ভেবে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে যান, একটু ফ্রেশ হবেন এই ভেবে। বাথরুম এবং রান্নাঘর পাশাপাশি ছিল। বাথরুমে প্রবেশ করে তিনি যখন হাত মুখ ধুচ্ছেন তখন শুনতে পান রান্নাঘরের ভেতরে কারা যেন ফিস 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 করে কথা বলছে। তিনি হাত মুখ ধুয়ে বের হয়ে রান্নাঘরের দিকে উকি দিয়ে দেখেন না, কেউ নেই। এরপরে নিজের জন্য বরাদ্দকৃত খাবার খেয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। নিছক মনের ভুল ভেবে এসব টুকটাক বিষয় নিয়ে খুব বেশি তিনি আর ভাবলেন না। সন্ধ্যায় দুজন রুমমেট, যাদের নাম যথাক্রমে মুবিন ও সিরাজ, কাজ থেকে ফেরত আসেন। তারা দুজন একই কোম্পানিতে কাজ করেন। তারা কাজ থেকে ফিরে আসার পর রাকিব সাহেব তাদেরকে জিজ্ঞেস করেন তারা রান্নার জন্য কোনো বুয়া নিয়োগ দিয়েছেন কিনা। উত্তরে মুবিন সাহেব বললেন, না ভাই, এখনো পাইনি, আজ সকালে আমি নিজেই রান্না করে গিয়েছি। কেন ভাই, আপনার খাবারে কি কোনো সমস্যা হয়েছে, কমটম পড়েছে? রাকিব সাহেব উত্তরে বললেন, না ভাই, তা না, আজ সকালে এসে ঘুমানোর পর আমি রান্নাঘরে মশলা বাটার শব্দ শুনেছি, তো তাই জিজ্ঞেস করলাম, হয়তো আমার মনের ভুল। যাক, বাদ দেন, আমি কাজে যাচ্ছি, আপনারা থাকেন। এই বলে রাকিব সাহেব উঠে তৈরি হয়ে কাজে চলে যান। স্বপ্নের ব্যাপারটা তিনি আর কাউকে জানালেন না। চতুর্থ সদস্য, নাম সিফাত সাহেব, তিনি কাজ থেকে ফিরে আসলে তিনজনে মিলে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ কার্ড খেলে শুয়ে পড়েন। চারজনের মধ্যে সামনের রুমে সিফাত সাহেব রাকিব সাহেবের সাথে শেয়ার করে থাকেন, বাকি দুজন ভেতরের রুম শেয়ার করে থাকেন। রাকিব সাহেব না থাকলে তিনি একাই থাকেন সামনের রুমে। উল্লেখ্য, সবার খাট কিন্তু আলাদা। সেদিন রাতের কথা। সিফাত সাহেবের খুব পানির তৃষ্ণা পায়। তিনি ঘুম থেকে উঠে পানি পান করার উদ্দেশ্যে খাটের উপরে উঠে বসেন। তার মাথার পাশে রাখা জগ থেকে পানি ঢেলে পান করার পর শুয়ে পড়বেন আবার। এমন সময় পাশের বেডে তার চোখ পড়ে। তিনি দেখেন কাঁথা মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। সিফাত সাহেব একজন আর একজনের বেড ব্যবহার করবে এই জিনিস পছন্দ করেন না, তাই তিনি আবছা অন্ধকারে কে ঘুমাচ্ছে এটা দেখতে পাচ্ছেন না বলে রুমের অন্য পাশে থাকা লাইটের সুইচ অন করতে উঠে পড়েন। বিছানা থেকে নেমে লাইটের কাছে গিয়েছেন, এমন সময় ওই পাশের খাট থেকে কর্কশ কণ্ঠে কে যেন ওনাকে বলে ওঠে, বাতি জ্বালাস না, ভয় পাবি। উনি এটা শুনে ঘুরে ওই খাটের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখেন ওইখানে কেউ নেই, কিন্তু আবছা অন্ধকারে দেখতে পান তার খাটের উপরে কাঁথা মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। তিনি ভয়ে দ্রুত লাইটের সুইচ অন করে আবার ঘুরে তাকিয়ে দেখেন খাটে কেউ নেই। রুমমেট দুজন তাদের জায়গায় আছে কিনা চেক না করে তিনি ধরেন তারা হয়তো ওনার সাথে মজা করছেন। এই ভেবে তিনি খাটের নিচে বা খাটের কাছে গিয়ে নিচু হয়ে খাটের নিচের দিকটা দেখতে চান। এমন সময় ঘটে এক অসম্ভব ঘটনা। তিনি নিচু হতেই কে যেন লাইটের সুইচ অফ করে দেয়। সাথে সাথে ওনার মনে হয় 4 থেকে 5 জন লোক ওনাকে পেছন থেকে ঘিরে ফেলে। উনি মাথা উঠিয়ে দেখতে যাবেন, এমন সময় ওনার চুল ধরে মাটি থেকে 2 ফুট উপরে তুলে ফেলে। বাকিরা ওনাকে আক্রোশ নিয়ে খুব মারধর করতে থাকে। উনি মার খাচ্ছিলেন ঠিকই, কিন্তু ওনার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, কারণ লোমশ একটি হাত ওনার মুখ চেপে ধরে রেখেছিল। এভাবে মারতে থাকার সময় হুটোপুটিতে ওনার পায়ে লেগে ওনার মাথার কাছে জগটি শব্দ করে ফ্লোরে পড়ে যায়। এই শব্দটুকুই আল্লাহর অশেষ সহমতে সেদিন তার জীবন বাঁচাতে সাহায্য করেছিল। শব্দ শুনে অপর রুমে ঘুমিয়ে থাকা মুবিন এবং সিরাজ সাহেবের ঘুম ভেঙে যায়। তারা উঠে নিজেদের রুমের বাতি জ্বেলে দৌড়ে এই রুমের মুখে এসে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। রুমের ভেতর থেকে আসা অল্প আলোতে তাদের চেহারা দেখা যাচ্ছিল না বটে, কিন্তু এটা বোঝা যাচ্ছিল তারা এখন মার বন্ধ করে মাথা ঘুরিয়ে ওনাদের দিকে তাকিয়েছেন। সিরাজ সাহেব ভয়ে প্রথমে চিৎকার করে ওঠেন। তার চিৎকারের শব্দে বা যে কোনো কারণেই হোক অবয়বগুলো সিফাত সাহেবকে ছেড়ে দিয়ে শূন্যে ভাসতে ভাসতে ঘরের সিলিং ফুঁড়ে উপরে চলে যায়। ততক্ষণে মারাত্মক ভয় ও মার খেয়ে সিফাত সাহেব অজ্ঞান হয়ে যান। সিরাজ সাহেব ও মুবিন সাহেব দৌড়ে ওনার কাছে আসেন এবং দ্রুত দরজা খুলে ওনাকে বাইরে নিয়ে বেরিয়ে যান। ওনাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন বের হয়ে আসেন। আগের কোনো ভাড়াটি এত নিচতলায় তখন আর ছিল না। তখনকার সময় ব্যাচেলারদের সাথে খুব বেশি আন্তরিকও ওই সময় কেউ ছিলেন না।
তাই অল্প স্বল্প কথা জিজ্ঞেস করে যে যার বাসায় চলে যান। ঘর তালা দিয়ে সিফাত সাহেবকে নিয়ে স্থানীয় একটি হসপিটালে চলে যান তারা। আর তেমন কিছু হয়নি। আনুমানিক সকাল 9টায় রাকিব সাহেব কাজ থেকে ফেরত আসেন। এসে আশেপাশের মানুষের কাছে সিফাত সাহেবের কথা জানতে পেরে বেশ অবাক হন। যদিও আশেপাশের মানুষ কি হয়েছে সেটা ওইভাবে বলতে পারেননি, তবে রাকিব সাহেবকে বলেছেন তারা হয়তো নেশা টেশা করে উল্টাপাল্টা কিছু বলেছে। রাকিব সাহেব তার রুমমেটদের চেনেন, তাই ওনাদের কথায় কান না দিয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে গোসলের উদ্দেশ্যে বাথরুমে যান। বাথরুমের কল ছেড়ে বের হয়ে আসেন, কারণ রান্নার জোগাড়ে আজ কেউ নাই। আজ নিজের রান্না নিজে করে খেতে হবে। রান্নাঘর এবং বাথরুম পাশাপাশি। রান্নাঘরে এসে কি আছে দেখছিলেন। এমন সময় মনে হলো বাথরুমের পানির শব্দ তিনি পাচ্ছেন না। উঠে বাথরুমে গিয়ে দেখেন কল বন্ধ করা। মনের ভুলে বন্ধ করে দিয়েছেন ভেবে আবার কল চালু করে বের হয়ে আসেন। এবার তিনি স্পষ্ট শুনতে পান কেউ কল ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছে। কল ঘোরালে এক ধরনের ক্যাচ 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 শব্দ হয় কোনো কোনো কলে। সাথে সাথে উঠে বাথরুমে উকি দিয়ে উনি দেখেন কিছুই নেই, মানে উনি কিছুই দেখতে পাননি, শুধু কল বন্ধ পেয়েছেন। এবার পানির কল ছেড়ে পেছনে ঘুরতেই দেখতে পান সাদা আলখেল্লা পরা পোড়া মুখ নিয়ে লম্বা একটি অবয়ব তার সামনে দাঁড়িয়ে। অবয়বটি তাকে কর্কশ গলায় বলে ওঠে, আমাদের কবরের উপর কেউ থাকতে পারবে না। এটা বলে প্রচন্ড জোরে একটি থাপ্পড় দিয়ে উপরের দিকে মিলিয়ে যায়। মারাত্মক ব্যথায় কোকাতে কোকাতে তিনি বাথরুম থেকে বের হয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যান। বাইরে এসে নিজের কানে হাত দিয়ে দেখেন কান দিয়ে রক্ত পড়ছে। দেরি না করে তাড়াতাড়ি কোনো মতে ঘরে তালা দিয়ে ডাক্তারের কাছে ছুটে যান। কিন্তু স্থানীয় ডাক্তার কিছু করতে না পারায় আবার পাশের এক হাসপাতালে যেতে হয় তাকে। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানান তার কানের পর্দায় বেশ আঘাত লেগেছে, সাবধানে থাকতে হবে এখন থেকে। বিভিন্ন রকমের পরামর্শও দিয়ে দেন, ওষুধ দিয়ে দেন তারা। ওষুধ নিয়ে বের হয়ে আসছেন এমন সময় সিরাজ সাহেবকে হাসপাতালের নিচে দেখতে পান। রাকিব সাহেব সব খুলে বলেন তাকে, তিনিও রাতের ঘটনা খুলে বলেন রাকিব সাহেবকে। এরপরে তারা দুজন হাসপাতালে অবস্থানরত আরেক সদস্য মুবিন সাহেবকে নিয়ে ফেরত আসেন বাসায়। তবে নিজেদের বাসায় না গিয়ে তারা বাড়িওয়ালার বাসায় যান। বাড়িওয়ালাকে চেপে ধরতে তিনি আস্তে আস্তে সবকিছু খুলে বলেন, তার বাবার বলা সেই কথাগুলো। ওই বাসায় মা মেয়ের রহস্যময় মৃত্যুর কথা সবকিছুই বলেন। এসব কথা তাদের কাছে গোপন করায় রাকিব সাহেবের মাথা গরম হয়ে যায়। তিনি আসাদ সাহেবকে সজোরে একটি চড় দিয়ে সবাইকে নিয়ে বের হয়ে আসেন। আরো কিছু লোকজন সাথে নিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে সেদিন সন্ধ্যায় বাসা ছেড়ে দেন। কিছুদিন পরে এসে যার যার জিনিস নিয়ে অন্যত্র চলে যান। এরপরে আর ওই বাসাটি আসাদ সাহেব ভাড়া দিতে পারেননি। যারাই বাসা দেখতে আসে তারা সকলেই স্বপ্নে উল্টোপাল্টা জিনিস দেখেন, পরে আর ওঠেন না। এভাবে বাসা দেখতে আসে কিন্তু ভাড়া হচ্ছে না দেখে আসাদ সাহেব ওই বাসাটি আর ভাড়া দেবেন না বলে মনস্থির করেন। বর্তমানে বাসাটি স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এখনো রাতে ওই বাসার পাশে যারা থাকেন তারা মাঝে মাঝেই চিৎকার করে কান্নার শব্দ শুনতে পান। ভেতরে অনুষ্ঠান হচ্ছে, রান্না বান্না হচ্ছে, এরকম শব্দ শুনতে পান। মাঝে মাঝে শুনতে পান নুপুর পরে কারা যেন নৃত্য করছে ইত্যাদি। তবে এই সব কিছু শোনা যায় গভীর রাত্রে। হয়তো কোনোদিন আমরা জানতেই পারবো না সেই বাসার লুকায়িত আসল রহস্য, হয়তো কোনোদিনই জানতে পারবো না। তবে কিছু কিছু রহস্য গোপন থাকাই ভালো। কিছু কিছু রহস্য গোপন থাকাই যে আসলেই ভালো তা কিন্তু বিভিন্ন ঘটনা থেকে আমরা জানতে পারি। মানুষ যখন অনেক রহস্য জেনে যায় তখন তার পেছনেও অনেক অদৃশ্য শক্তি লেগে যায়।